Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। বুঝতে পারছি না কথাগুলো কিভাবে বলবো। আজকের ঘটনাটা এতটাই মর্মান্তিক যা আপনার সামনে বাস্তবতাকে তুলে ধরবে। একটি মেয়ে যে মৃত্যুর পরেও শাস্তির আশায় থাকে। এছাড়াও কালপুরুষকে দেখতে কেমন, কিছু কিছু সিমটমস যা আপনাকে বোঝাবে আপনার বাড়িতে কালপুরুষ আছে কিনা, কখন কালপুরুষের জন্ম হয়, আরও অনেক কিছু জানতে পারবেন আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ের থেকে। আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের সামনে সত্যি ঘটনাগুলোকে তুলে ধরতে। এতে এমন কিছু ঘটনা আমি নিজেও জানতে পেরেছি যা আমাকে অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে। আমি একটা জিনিস এখন খুব বেশি লক্ষ্য করছি, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, ডেমনিক পজেশন, পরিবারে অশান্তি এবং প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে বেশ কিছু জটিলতা। এই কেসগুলো আমার কাছে খুব বেশি আসছে এখন স্পিরিচুয়াল হেল্পের জন্য। এই সময়টা খুব ক্রিটিক্যাল এবং এই কেসগুলো আমি নিজেই হ্যান্ডেল করছি, অর্থাৎ আমি এবং আমার টিম হ্যান্ডেল করছি। বেশ কিছু কেস সলভ হওয়ার দোরগোড়ায় রয়েছে। খুব তাড়াতাড়ি এই ঘটনাগুলো যেগুলো আমি এবং আমার টিম সলভ করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারাও সচেতন হতে পারেন। আর একটা কথা জানাই, 29শে মার্চ অর্থাৎ গতকাল শনিবার থেকে 18ই মে অবধি সময়টা খুব সাবধানে থাকবেন আপনারা, কারণ এখন পিশাচ যোগ চলছে। এই সময়ের মধ্যে আপনিও যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে স্পিরিচুয়াল হেল্পের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমেল আইডি হচ্ছে curiofite@gmail.com এবং ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বিইং কৌস্তভ। এছাড়া আপনার ঘটনা শেয়ার করার জন্য আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 6290675195। কিউরিওফাইটের আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান, এবং আপনার ঘড়িতে এখন কটা বাজে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া বিশ্বজিতের কেসটা আপনারা এর আগেও শুনেছেন। এর আগের একটি এপিসোডে ক্যান্সার আক্রান্ত একটি মানুষ যে নিজের পরিবারকে নিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করে এখন গোয়াতে গিয়ে রয়েছে বেশ কিছু প্যারানর্মাল কারণের জন্য। বিশ্বজিতের এই কেসটা আমি এবং আমার টিম হ্যান্ডেল করছি এখন। আশা করছি খুব তাড়াতাড়ি খুব ভালো কিছু নিউজ আপনাদের দিতে পারবো, এবং বিশ্বজিতের রেকর্ডিংয়ের পার্ট 2 আপনারা চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আশা রাখি আজকের এই ঘটনাটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে, এবং আপনার নিজস্ব ঘটনা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, বা আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে তার জন্য আমাকে যোগাযোগও করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো সূর্য, কেমন আছো? আমি ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এর আগে তুমি আমাদের সাথে দুটো ঘটনা শেয়ার করেছিলে। আজকে এই যে ঘটনাটা তুমি শেয়ার করতে চলেছো সেটা বর্ধমানের একটা পার্টিকুলার কেস। অ্যাকচুয়ালি তুমি যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন গুলো করো সেটার ধরনটা একটু আলাদা। SLS ক্যামেরার মাধ্যমে বেশ কিছু তুমি ফুটেজেসও পাঠিয়েছিলে। এই কেসটা খুব পিকিউলিয়ার লেগেছে আমার, মানে আগের বারেও যখন আমি শুনছিলাম এই কেসটা ভীষণ পিকিউলিয়ার একটা কেস। আমি চাই তুমি নিজে শুরু থেকে শুরু করো যে কি ঘটেছিল বা না ঘটেছিল। হ্যাঁ, বর্ধমানের যে ঘটনাটা তুমি আমাকে বলতে বলছো আজকে, এই ঘটনাটা যেই বাড়িটাকে কেন্দ্র করে ঘটেছিল সেই বাড়ির তরফ থেকে কিন্তু একটা ঘোরতোর আপত্তি ছিল। পরবর্তীকালে ওনারা রাজি হয়। আর বর্ধমানের ঘটনাটা কিন্তু কোনো নর্মাল ঘটনা না, এটা কিন্তু একটা স্পেশাল কেস। আচ্ছা, আমার এক দাদা আছে যে এই স্পিরিচুয়াল এলিভেশন গুলো করে, ঠিক আছে? তো ওনার মাধ্যমেই আমার এই কেসটা জানা বা দেখা। তো এই ঘটনার সূত্রপাত কিন্তু হয় সেপ্টেম্বর 2017। ঠিক আছে, সে বছর 2017-তে সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো পড়েছিল। দুর্গাপুজোর আগেই সূত্রপাত হয়, কিন্তু আমি শুরু করব দুর্গাপুজোর পর থেকে। আচ্ছা,
দুর্গাপুজোর লম্বা ছুটি কাটিয়ে মানে এক প্রকার বলতে পারো মন মরা হয়ে আমি অফিস গেছিলাম। মানে অফিসে একটা কাজ মানে মন লাগছিল না কাজ করতে, বা কোনো রকমের কাজ চলছিল। কিন্তু মনের কোণে কোথাও একটা আনন্দ ছিল যে সামনের মাস মানে নভেম্বরের শুরুর দিকে আমরা দার্জিলিং ঘুরতে যাবো এন্টার ফ্যামিলি মিলে। মানে ওটাই একটা এনার্জি ছিল কাজ করার জন্য। তো এইভাবেই দিন কাটছিল। তো হঠাৎ একদিন কি হয়, আমি আমার ফোনটা চার্জে বসিয়ে ক্যান্টিনে যাই লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে দেখি সেই দাদার চেম্বার থেকে না আমার কাছে 3টে ফোন এসে। হুম। দাদা কিন্তু কোনো ফোন ইউজ করতেন না, ওনার যা শিষ্য যারা রয়েছে ওরাই ফোন ইউজ করতো, যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সবকিছু ওরাই করতো। তো আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করার পর ওনার যে দুজন শিষ্য বলতে পারো প্রায় ডান হাত বাঁ হাত, একজনের নাম ছিল রাজা আর একজনের নাম ছিল গোবিন্দ। তো এই রাজা নামে যে ছেলেটা ছিল ওর ফোন থেকেই ফোনটা আমার কাছে এসেছিল। তো আমি কল ব্যাক করলাম, আমাকে বললো যেরকম আজকে সন্ধ্যেবেলার দিকে দাদা তুমি কি একটু আসতে পারবে চেম্বারে? বললাম কিছু কি আর্জেন্ট আছে? বললো হ্যাঁ একটু আর্জেন্ট আছে, আসলে একটু ভালো হয়। বললাম সন্ধ্যেবেলা তো আমার হবে না, আমি রাত্রের দিকে অফিস ক্লোজ করে তারপর যাবো। তো আমি একটু বলে নিই এনার ব্যাপারে, ইনি কিন্তু এসব কাজগুলো করে, স্পিরিচুয়াল কাজগুলো করে। ও বাড়িতে এরকম কাজ বাজগুলো উনি করেছেন। আর উনি খুব স্পষ্ট বক্তা, মানে মুখে হ্যাঁ মনে না এরকম টাইপের মানুষ নয়, বুঝতে পারছো? আর ইনার শিষ্য অনেকেই রয়েছে, তার মধ্যে কিন্তু এই গোবিন্দ আর রাজা কিন্তু না ডান হাত বাঁ হাত বলতে পারে। গোবিন্দ ওনার রিলেটিভেরই একজন ছেলে, যে মাধ্যমিক পাস করে ওনার সাথে কাজ করছে, রিসেন্টলি জয়েন করেছিল। তো যাই হোক, আমি অফিস কমপ্লিট করে 9টা সাড়ে 9টার মধ্যে ওনার চেম্বারে যাই। মোটামুটি চেম্বার ফাঁকাই ছিল। আমি ওনার যখন রুমে গেলাম, রুমে গিয়ে দেখলাম উনি রুমে রয়েছেন, টেবিলের ওপারে উনি, এপারে আমি, আমার পিছন দিকে গোবিন্দ দাঁড়িয়েছিল। তো উনি যেটা আমাকে প্রথমবার আমাকে একটা কথা বললো যে তোমার সামনের সপ্তাহে ছুটি কবে? আমি বললাম আমার সামনের সপ্তাহে এমনি তো বুধবার করে আমি ছুটি বেসিক্যালি নিই। বললো ছুটিটাকে একটুখানি রিশিডিউল করে কি শুক্রবার আর শনিবার নেওয়া যেতে পারে? আমি জিজ্ঞেস করলাম কেন, মানে কোনো কি আর্জেন্ট কিছু, কোনো সিরিয়াস কিছু হয়েছে নাকি? বলছে দেখো তুমি তো সবসময় আমাকে বলতে যে কোনো স্পেশাল কেস আসলে তোমাকে জানানোর জন্য, ধরে নাও সেই সময়টা এসে গেছে। আচ্ছা, তার মানে ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলুন তো আমাকে। তো উনি বলছে দেখো তোমার একটা কাজ রয়েছে, কাজটা হচ্ছে এটাই যে তুমি একটা বাড়িতে যাবে, গিয়ে সেখানে কিছু যাচাই করে আসতে হবে। তারপর উনি ঘটনাটা আমাকে বললেন যেটা, যে বর্ধমানের একটা বাড়ি ছিল, বর্ধমানের একটা বাড়িতে হাজবেন্ড ওয়াইফ, তার এক ছেলে যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সেকেন্ড ইয়ারে মোটামুটি পড়ে, আর একটা বিবাহযোগ্য মেয়ে। মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল শক্তিগড় নামে একটা জায়গাতে। 5 বছরের রিলেশন মেয়েটার ছেলেটার সাথে। ছেলেটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, ভালো পোস্টে রয়েছে। দুই বাড়ি থেকেই সম্পর্ক মেনে নিয়েছিল। ভদ্রলোক রেলওয়ে কর্মচারী। তো মোটামুটি কোথায় বিয়ে হবে, কারা কারা আসবে, কেনাকাটি সবকিছু শুরু হয়ে গেছে। হঠাৎ করে কি হয়, একদিন ওর যে মানে বয়ফ্রেন্ড ছিল, মানে উড বি হাজবেন্ড ছিল, ও মেয়েটাকে ডাকে পুজোর শপিং করানোর জন্য, পুজোর শপিং করতে যাবে। মেয়েটা প্রথমে না সেদিনকে যেতে মেয়েটার একদম ইচ্ছা করছিল না, যেটুকু উনি শুনেছেন সেটা আমাকে বলছিল, যেতে কিন্তু ওনার একদম ইচ্ছা করছিল না। তো তারপরে বেরোনোর পর প্রায় ধরে নাও 7টার সময় বেরোয়, রাত্রির 1টা-2টা নাগাদ বাড়ি ফেরে। আর বাড়ি ফিরে আসার পর না মেয়েটা একদম মানে কি বলবো চেঞ্জ হয়ে যায়, একটু ঘুম মেরে থাকে। বাড়িতে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, কিচ্ছু বলতে পারে না। একদম মানে মেয়েটা যেমন একটা হাসি খুশি মেয়ে, যাকে পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে, মেয়েটা হঠাৎ করে ঘুম মেরে যায়। এরকম হতে হতে মোটামুটি ধরে রাখো 2 সপ্তাহ যায়নি, মানে 10-12 দিনের মধ্যে মেয়েটার নিচের ঘরে স্টাডি রুমে গলায় দড়ি দেয়, বুঝতে পারছো? তারপর মানে ওই বাড়িটাতে ওই প্রত্যেক বাড়ির লোকজন একটা শ্যাডোই ফিগার দেখতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা। পুরো বাড়িটার মধ্যে একটা শ্যাডোই ফিগার ওরা দেখতে পাচ্ছে। তো ওরা একজন তান্ত্রিক ভদ্রলোককে ডেকেছিলেন, তো সে সবকিছু মানে ঘরটা ভালো করে দেখে নিয়ে বাড়ি চলে যায়। কাজের দিনও ঠিক হয়। পরবর্তীকালে কিন্তু সে বলে যে না আমি ওই বাড়িতে কাজ করতে পারবো না। তো আমি এই ঘটনাটা যখন উনি আমাকে বলছিল না, আমি একটু মন মরা হয়ে গেলাম শুনে, যে উনি স্পেশাল কেস বলছে। এটা স্পেশাল কেসের কি হলো? আমি তো এখন বহু জায়গায় এখন গেছি যেখানে এরকম গলায় দড়ি কেস আমি দেখেছি। তো আমার কাছে না একটুখানি মানে আপসেট আমি হয়ে গেলাম পুরো, যেটাতে এমন কি ব্যাপার আছে। কিন্তু মনে মনে আমার এটা জিনিস চলছিল যে ইনি যে টাইপের মানুষ, সেটা তো স্পেশাল কেস যখন মানে ঘটনাটাকে বলছে, ঘটনাটা কিন্তু এইটুকু নয়, এর মধ্যে আরো কিছু ব্যাপার রয়েছে। যেহেতু গোবিন্দ আমার সাথে দাঁড়িয়ে রয়েছে, উনি হয়তো পুরোটা খুলে আমাকে বলতে পারছে না। তো আমি ওনাকে বললাম যে আমি দেখুন অনেক সময় কি হয় দেখবে যে সবাইকে না মুখের উপর না করে দেওয়া যায় না। আমি জিনিসটাকে কাটানোর চেষ্টা করছিলাম যে দেখুন আমার অ্যাকচুয়ালি সামনের মাসে দার্জিলিং ঘুরতে যাওয়ার আছে, আর পুজোর ছুটি আমি কেবল কাটিয়ে এসেছি, ছুটি আমি তো মানে মনে হয় আমি নিতে পারবো না। তো উনি তারপরে আমি ওনাকে বললাম যে এরকম এটা স্পেশাল কেস আমার ঠিক মনে হচ্ছে না, এরকম কেস তো আমি অনেকবার গিয়েছি। ওকে ওকে ওকে।
উনি আমার মুখের দিকে তাকালেন, তাকানোর পর না গোবিন্দকে বললো, গোবিন্দ তুমি একটু বাইরে যাও, যদি কোনো ক্লায়েন্ট আসে একটু ওয়েট করতে বলবে, আমি না বলা অবধি কাউকে ভিতরে পাঠাবে না, আর তুমিও আসবে। গোবিন্দ যাওয়ার পর উনি যে ঘটনাটা আমাকে বললেন না, মানে তুমি বলতে পারো যে শুকনো ডালে ফুল ফুটে উঠলো। এতটা মারাত্মক লেভেলের একটা ঘটনা, মানে আমি শুনে আমার কাছে না করার কোনো অবকাশ রইল না। ঘটনাটা ঠিক এরকম ছিল যে ওই মেয়েটা করার পর ওনার মানে ওনার যে ভাই ছিল মেয়েটার, ওর ভাই কি করেছে, 2-3 জন ছেলে পেলেকে নিয়ে ওই নিচে স্টাডি রুমে, ভদ্রলোক যেদিনকে বাড়ি ছিলেন না, একটা প্ল্যানচেট টাইপের প্রক্রিয়া কিছু করছিল। এইবার ওই প্রক্রিয়া চলাকালীন ছেলেটার সাথে কিছু হয়, ছেলেটা মারাত্মক লেভেলের ভয় পেয়ে যায়। নিচে কেওয়াজ শুনে ওর মা উপর থেকে নিচে নেমে এসে দেখছে যে এরকম ওরা 3-4 জন মিলে এরকম কিছু করছে। সবাইকে খুব বকা লাগায়, ছেলেটাকে ওখান থেকে উপরে নিয়ে গিয়ে গৃহবন্দী করে দেয়, যা তুই আর নামবি না নিচে। এইবার ছেলেটা উপরে যাওয়ার পর থেকে ছেলেটা নিজের মা বাবাকে দেখে পর্যন্ত ভয় পাচ্ছিল, মানে এমন কিছু একটা দেখেছে যে পুরোপুরি একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে পুরোপুরি। অচেনা লোক বাড়িতে ঢুকলে ভয় পেয়ে যাচ্ছে। তোর মা দেখলো যে ছেলের এরকম অবস্থা হয়ে রয়েছে, তো ওর মা কি করেছিল, নিচের ঘরে ওর একটা গিটার আর ডায়েরি রাখা ছিল। ওর মা ওর নিচের মানে ছেলের মুড ঠিক করার জন্য কয়েকদিন পর ওই গিটার আর ডায়েরিটা যখন ওখান থেকে আনতে যায়, তো ওর মায়ের মুখে যেটুকু মানে ওর মা যে উদাহরণটা যেটা দিয়েছিল, যে ওই ডায়েরি আর গিটার নিয়ে উনি বের করছে, মানে বেরিয়েছে, বাইরে বারান্দার লাইট জ্বলছে, যে ঘরে গিটার আর ডায়েরিটা রাখা ছিল ওই ঘরের লাইট অফ করেছে, ওরে বাইরে বেরিয়ে তালা মারছে। তালা মারতে গিয়ে দেখছে যে বাইরে যে লাইটটা আছে ওটা প্রচন্ড পরিমাণে ফ্রিকল করছে। উনি হয়েছে কোনো ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের জন্য হয়তো সমস্যাটা হচ্ছে। তো উনি যখন তালা মারতে গেছে, লাইটটা না একদম জ্বলছে, নিভছে এরকম হচ্ছে। তো উনি কি করেছে, সুইচটাকে একবার অফ করেছে, আবার অন করেছে, লাইটটা জ্বলেছে, জ্বলে একদম জিরো ল্যাম্প যেরকম আলো দেয় ওরকম লাইট আলো দিচ্ছে। হঠাৎ উনি দেখতে পাচ্ছে যে ওনার যে পাশে যে বাথরুমটা রয়েছে, ওই বাথরুমের উপরে একটা বাংকার ছিল। ওই বাংকার থেকে হামাগুড়ি দিয়ে দেওয়ালের মধ্যে দিয়ে একটা শ্যাডোই ফিগার, সামনে এরকম চুল ঝুলছে, ওনার দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। উনি ওটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর ওখানেই সেন্সলেস হয়ে যায়। তারপরে ওই ভদ্রলোক আসে বাড়িতে, আসার পর না ওই একজন যে তান্ত্রিকের কথা বললাম আমি, ওই তান্ত্রিক কে ডেকে নিয়ে আসে বাড়িতে। তান্ত্রিক দিন টিন ঠিক করে, ঠিক করার পর বলে আমি ওই বাড়িতে কাজ করবো না। এবার ওনার যেটা বক্তব্য, যেটা হচ্ছে যে এরকম মূর্তি কিন্তু আর কোথাও আগে দেখা যায়নি। ওই প্ল্যান যেটা হয়তো কোনো ভুল প্রক্রিয়া হয়েছে বা কিছু পার্টিকুলার রিজনের জন্য একটা ভয়ঙ্কর রূপ কিন্তু ওই বাড়ির যে শ্যাডোই ফিগারটা সেটা ধারণ করেছে, আর সেটা কিন্তু বাড়ির আনাচে কানাচে সবাই দেখতে পাচ্ছে। তো আমি তো শুনে প্রচন্ড এক্সাইটেড হলাম, কিন্তু একটা মনে ভয় কাজ করছিল যে এরকম একটা জায়গায় উনি আমাদেরকে পাঠাচ্ছে, আমাদেরও তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো দেখলাম যে এই কথার অ্যান্সারটা উনি নিজে থেকেই দিল, বললো দেখো তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, আমি যাওয়ার আগে তোমাদেরকে কিছু দেবো, সেটা কাছে রাখবে, আর এমনই ভাবে তোমাকে দেবো যে তুমি অনুভূতি করতে পারো যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। তো আমি মোটামুটি এক প্রকার রাজি হলাম, কিন্তু তারপর আমার মনে না দুটো জিনিসের খুব দুবিধা রয়ে গেল। এক হলো যে মানে এই এতদিন ধরে ছুটি কাটিয়ে আমি অফিস গেছি, মানে বললেই তো আর ছুটি পাওয়া যাবে না, ছুটির জন্য আমাকে অনেক কিছু করতে হবে। আর সেকেন্ড হচ্ছে এই উত্তরপাড়া ঘটনাটা হওয়ার পর না আমি একটু ব্যাকফুটে চলে গেছিলাম সত্যি বলতে। মানে সাহস তো আমার রয়েছে সত্যি বলবো, কিন্তু দুঃসাহসটা কিন্তু আমার নেই আর। তো দুটো জিনিস আমি চিন্তা ভাবনা করছিলাম। তো আমার কাছে সবচেয়ে বড় টাফ কাজ এটাই ছিল যে আমি অফিসে কিভাবে ছুটি নেব। পরের দিনকে আমি অফিসে গেলাম, অফিসে গিয়ে না আমি কারোর সাথে সেভাবে খুব একটা কথাবার্তা বলিনি, নিজের কেবিনেই কাজ করছিলাম। লাঞ্চ টাঞ্চ হওয়ার পর আমি জানতাম যে আমার বস যে আছে ও প্রত্যেক জায়গায় রাউন্ড মারতো, রাউন্ড মেরে আমার কেবিনে যখন আসে, এসে উনি বুঝতে পারে যে আমার মুডটা একটু খারাপ আছে। উনি কারণ জিজ্ঞেস করে, আমি ওনাকে ডাইরেক্টলি বলি যে সামনের সপ্তাহে আমি বুধবার ছুটি নেবো না, আমাকে শুক্র আর শনিবারটাকে একটু ছুটি দেওয়া যাবে স্যার, কারণ আমার একটু পার্সোনাল কিছু কাজ রয়েছে, সেগুলো আমাকে করতে হবে। দরকার পড়লে আমি সামনের সপ্তাহে কোনো উইকলি অফ নেবো না। অনেকভাবে কনভিন্স করার পর উনি রাজি হয়। তারপর মোটামুটি ধরে নাও এই শুক্রবার দিনকে 10:30 আমরা হালি শহর থেকে আমার যে ওই দাদা রয়েছে ওনার পার্সোনাল গাড়িতে রওনা দিই, আমি আর গোবিন্দ। রওনা দেওয়ার আগে উনি দুটো জিনিস আমাদের দেয়, একটা হচ্ছে কাগজের মধ্যে কিছু লিখে সুতো দিয়ে বাঁধা কিছু একটা ছিল, ওটা আমাদের দুজনকেই দেয়, আর একটা কাঁচের বোতলে একটা মন্ত্রপুত্র জল, মানে মন্ত্র পড়া জল দিয়েছিল, আর দিয়ে আমাকে দুটো কথা বলেছিল যে তুমি কিন্তু ওখানে গিয়ে যেটুকু তোমার খালি কাজ, মানে তুমি খালি জানবে জিনিসটা, খালি জানবে, আর কিন্তু এক্সট্রা কিছু মাথা লাগাবে না। মানে তুমি তোমার যেমন কিউরিওসিটি বসে তুমি অনেক জায়গায় ভুল করেছো, ওই জিনিসগুলো কিন্তু করবে না, আর গোবিন্দর একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আর আমাকে সবসময় ফোনে আপডেট দেবে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে তো ফোন থাকে না, আমি আপনাকে আপডেট দেবো কিভাবে? তো উনি বললো দেখো রাজা আমার সঙ্গে থাকবে,
শুক্রবার দিনকে আমার বাড়িতেই থাকবে, তুমি রাজাকে ফোন করবে। শনিবার দিনকে আমি রাজাকে নিয়ে যাব, ওখানে কাজ কমপ্লিট করে তোমাদেরকে নিয়ে চলে আসবো। মানে দুদিনের প্ল্যানটা হচ্ছে এটাই ছিল যে শুক্রবার দিনকে আমরা যাব, আমরা ওখানে গিয়ে যাচাই করব, শনিবার দিনকে উনি আসবে, এসে কাজ কমপ্লিট করবে, ওনার গাড়িতে আমরা বাড়ি ফিরে আসবো। তো আমরা ওখান থেকে রওনা দিলাম। মোটামুটি ধরে রাখো ওই 1টা-1:30টার মধ্যে না আমরা বর্ধমানের বাড়িটা পৌঁছে গেছিলাম। গোবিন্দ ওই বাড়ির ভদ্রলোককে ফোন করলেন, তো উনি আমাদের সাথে কথাবার্তা বলে আমাদেরকে গাইড করে নিয়ে আসলো বাড়িটাতে। আর যখন আমি ওই ভদ্রলোকের বাড়িতে গেছিলাম তার আগে না আমায় কিন্তু ওই আমার যে দাদা ছিল উনি কিন্তু কিছু ফটো আমাকে দেখিয়েছিল যে ওই বাড়ি থেকে পাঠানো, বাথরুমটা কোন জায়গায় অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে, কোনখান থেকে নেমে আসতো। তো ওই বাড়িটাতে আমি যখন ঢুকলাম তখন কিন্তু আমি যখন মানে বাড়িটার বিবরণ একটু দিয়ে নিই, যে মেন গেট থেকে মানে দুদিকে দুপাশে মানে ফুলের বাগান, মাঝখান দিয়ে এরকম সরু সিমেন্টের রাস্তা চলে গেছে। মেন গেট থেকে মানে যে ঘরের যে মেন গেট, মেন এন্ট্রান্স, ওখান থেকে কিন্তু ওই বাথরুমটা দেখা যাচ্ছে। বাথরুমটা আমি বলিনি কিরকম টাইপের, বাথরুমের সামনে সিমেন্টের একটা মঞ্চ করা, অনেকটা জায়গা জুড়ে সিমেন্টের একটা মঞ্চ করা, বাঁ দিক দিয়ে 2-3টে সিঁড়ি দিয়ে উঠে ওই মঞ্চে উঠে একদিকে স্নানাগার আর একদিকে বাথরুম। আর আমরা যখন ঘরে মানে ওই ঘরটাতে ঢুকছিলাম, মানে বাড়িটাতে ঢুকছিলাম, আমাদের ঠিক বাঁ দিক দিয়ে 2টো রুম, যে রুমে সুসাইডটা হয়েছিল। তো তারপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, উপরে গিয়ে দেখলাম যে বেশ কয়েকজন কিন্তু ওই বাড়িতে রয়েছে, ওই ভদ্রলোক, ভদ্র মহিলা, প্লাস ওই ভদ্রলোকের ভাইরা ভাই আর ভাইরা ভাইয়ের মেয়েও কিন্তু ওই বাড়িটাতে ছিল। আমাকে সব পরিচয় উনি করিয়ে দিল যে ইনি আমার ভাইরা ভাই হয়, উনি ওনার মেয়ে হয়। কথাবার্তা জানতে পারলাম যে ওই ভাইরা ভাইয়ের যিনি মেয়ে ছিলেন ওর সঙ্গে যিনি মারা গেছেন, ওরা দুজন কিন্তু মানে মানিক জোট ছিল, মানে একে অপরের সব ধরনের কথাবার্তা শেয়ার করা, মানে কিছু কেনাকাটি হলে ডিসকাস করে কেনাকাটি করা, সেম ফোন ইউজ করা, এরকম টাইপের ছিল। তো আমরা ঘরে গিয়ে বসলাম। ভদ্রলোকের যে ভাইরা ভাই ছিল না, উনি কিরকম ছিল বলতো, একটুখানি তারকারা টাইপের ছিল, মানে অফেন্সিভ কথাবার্তা হয় না যে মুখ খুললে অফেন্সিভ কথাবার্তা মুখ থেকে বেরোবে। আমরা যেতে আমাদেরকে বলো আপনারা তান্ত্রিক, আপনারা পুজো করবেন। না, আমরা পুজো করতে আসিনি, আমরা আজকে এসছি, কিছু প্রোটোকল থাকে তো, কিছু ক্রাইটেরিয়া থাকে, জানার থাকে, তো সেই কারণের জন্যই আমরা এসছি। তো ওই যে ভদ্রলোক আমাদেরকে এনেছিলেন, তো উনি বললো যে উনি কেন আসলেন না আজকে। আমি বললাম যে আমাকে উনি বললেন যে উনার জোনপুর নামে একটা জায়গা আছে, সেখানে একটা বাড়িতে একটা সমস্যা হয়েছে, উনি ওটাতে নিয়ে একটু ব্যস্ত হয়ে রয়েছে বলে উনি আসতে পারলেন না, উনি কালকে আসবেন। তো যাই হোক, আমরা ঘরে বসলাম। ঘরে বসার পর না আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, সবাই ঘরেই ছিল, পাশের ঘরে কিন্তু ওনার ছেলেটা ছিল, ছেলেটা কিন্তু আমাদের এই ঘরে আসেন। ওই ঘরে মোটামুটি ভদ্রলোক, ভদ্রমহিলা, তারপরে ওই ভাইরা ভাইয়ের মেয়ে সবাই ছিল। আমরা চেয়ারে বসলাম, ওরা খাটে বসেছিল। ভদ্রমহিলাকে আমি জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি হয়েছিল আমাকে একটু খুলে বল। তো ভদ্রমহিলা বললেন যেরকম ওর 2018 মার্চে বিয়ে ঠিক হয়ে গেছিল, সমস্ত কিছু আমাদের রেডি করে ফেলেছিলাম আমরা। তো এইবার কি হয়, মোটামুটি ধরে রাখো ওই সেপ্টেম্বরের শুরুর দিকে ওই যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলেটা তখন কি করে বারবার করে না মেয়েটাকে বলে যে চলো পুজো শপিং করে আসি। মেয়েটার কিন্তু সেদিনকে একদমই মন ছিল না শপিং করতে যাওয়ার জন্য, কিন্তু ছেলেটা বারবার ইনসিস্ট করাতে মেয়েটা ছেলেটার সঙ্গে বেরোয়। বেরোনোর পর মোটামুটি ওরা যখন 6টার সময় 6টা-7টা নাগাদ বেরোয়, ওরা ফেরে রাত্রির বেলাতে, মানে একদম ধরে রাখো 1টা-2টা নাগাদ ফেরে। আর ফেরার সময় ওরা মানে কারোর ফোন তুলছিল না। ফার্স্ট অফ অল ওর মা যেটা বলছিল, ভদ্রমহিলা যেটা আমাকে বলছিল, তো এখন ওরা দুজন যখন ফিরেছে বাড়িতে, তখন মেয়েটার কিন্তু ছেলেটা মেয়েটা দুজনের শরীরেই খুব ক্ষতবিক্ষত দাগ ছিল। তো ওরা জিজ্ঞেস করে এটা কি কারণে হয়েছে, তো বলে রাস্তায় এরকম একটা ঝামেলা হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই কারণে এরকম হয়েছে, সেরকম কিছু না। তারপর থেকে মেয়েটা পুরোপুরি ঘুম মেরে যায়, কারোর সাথে কথাবার্তা বলে না। মোটামুটি ওরকম হওয়ার পর থেকে না মেয়েটা 2 সপ্তাহ যায়নি, 10-12 দিনের মাথায় কিন্তু মেয়েটা তা করে ওই নিচে করে স্টাডি রুমে। আর উনার ভদ্রমহিলা আরো একটা কথা বলে যে উনি তা করার পর না, মানে করার আগে মোটামুটি 4-5 দিন আগে মেয়েটা কিন্তু খুব স্নান করছিল হঠাৎ করে। মানে যেই মেয়ে মনে করো দিনে 2বার স্নান করতো, সেই মেয়ে কিন্তু দিনে 3 থেকে 4বার স্নান করছে। হ্যাঁ, এটা একটা কিন্তু মানে পেকুলিয়ার ব্যাপার ছিল পুরোপুরি। তো হঠাৎ করে ওই ভাইরা ভাই ভদ্রলোক বলে ওঠে যে ও হিট অফ দ্য মোমেন্টে করে ফেলেছে এটা, ওই ছেলেটার সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল বাইরে, ওই জন্য উনি করে ফেলে। তো আমি ভদ্রলোককে বললাম যে দেখুন, করা না মুখের ব্যাপার নয়, ওর জন্য অনেক সাহস ক্ষমতা লাগে। মোটামুটি 72 ঘন্টা আগে থেকে যারা এইসব কাজ করে, তারা 72 ঘন্টা আগে থেকে এটা ইমপ্লিমেন্ট করতে আরম্ভ করে, তারপরে কি তারা করতে হয়। সবকিছু জানার পর আমি বললাম যে ওই যে ছেলেটা যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল উনি এখন কেমন আছে। তো ভদ্রলোক আমাকে বললেন যে ওই ছেলেটা না এখন ওনার কাউন্সিলিং হচ্ছে আর সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট ওনার চলছে, মানে উনি একদম বেখেয়ালি হয়ে গেছে, কাজ ফাজ সব পুরো বন্ধ হয়ে গেছে, বেখেয়ালি হয়ে গেছে। তারপর আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, এবার বলুন যে আপনারা প্রবলেম কি ফেস করছেন।
তো ভদ্রমহিলা বলছে যে আমি আমার ছেলে তো ওরকম নিচে প্ল্যানচেট টাইপের কিছু একটা করছিল, তো ওকে আমরা ইনকমপ্লিট অবস্থায় ওখান থেকে তুলে নিয়ে আসার পর থেকে ছেলেটা না প্রচন্ড ভয় পেয়ে গেছে। নতুন লোক দেখলে ভয় পাচ্ছে, আমাদের দিকে প্রথম প্রথম ভয় পাচ্ছিল, ঘর থেকে বেরোচ্ছে না, বাথরুম করতে গেলে আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ও ওখানে কিছু হয়তো দেখেছে, তাই তারপর থেকে এরকম হয়ে গেছে। তো তারপর আমি একদিন চিন্তা ভাবনা কি করলাম যে ওর তো মানে একটু গিটার ফিটার বাজানোর শখ রয়েছে, তো আমি ওই গিটারটা আনতে গেছিলাম নিচ থেকে। আমি বলছি আমি গিটারটা নিয়ে বেরিয়েছি, ঘর থেকে বেরিয়েছি, বেরোনোর পর আমি ঘর তালা দিচ্ছি, বাইরের লাইট রুম ফ্রিকেল করছে। তারপর আমি হঠাৎ করে দেখছি যে ওই বাথরুমের বাংকার থেকে কিছু একটা শ্যাডোই ফিগার ওরকম ভাবে নেমে ওনার দিকে খুব দ্রুত গড়িতে এগিয়ে এসছে। উনি প্রচন্ড ওই টাইমে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ওখানে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। আর ওনার চিৎকার শুনে এই উপরে যে ছেলেটা ছিল ও কিছু একটা আন্দাজ করতে পারে, ও ব্যালকনির বাইরে দাঁড়িয়ে না মানে ব্যালকনিতে গিয়ে খুব চিৎকার করতে আরম্ভ করে, আমার মা শেষ হয়ে গেল, মা শেষ হয়ে গেল, বাঁচাও করে চিৎকার করতে আরম্ভ করে। তো আশেপাশের লোক ছুটে আসে, এসে দেখছে বারান্দার কিন্তু লাইট জ্বলছে, ভদ্রমহিলা ওখানে পড়ে রয়েছেন। ভদ্রমহিলাকে উঠানো হলো, উঠিয়ে ওই স্টাডি রুমে ঢোকানো হলো। স্টাডি রুমে যাওয়ার পর ওনার মানে যে হাজবেন্ড ছিল, হাজবেন্ডকে ফোন করা হলো। উনি আসলেন, আসার পর উনি একজন তান্ত্রিক ভদ্রলোককে ডাকলেন। তারপর ওই তান্ত্রিক ভদ্রলোক তো সেই কাজ করলেন না। তারপর ওনারা খুব অসহায় হয়ে গেছিল। তারপর ওনার কোনো আত্মীয়, তার আত্মীয়র মাধ্যমে এই আমার দাদার সঙ্গে কন্ট্যাক্ট হয়, ঠিক আছে। তারপর আমরা ওনাদের বাড়িতে আসি। ওকে। তো তারপর আমরা ওই ছেলেটার ঘরটায় গেলাম। ছেলেটার ঘরটায় গিয়ে দেখলাম যে ছেলেটা ম্যাগি বা কিছু একটা খাচ্ছিল পার্টিকুলার। আমরা ঢোকার পর না আমাদেরকে দেখে পুরো চোখ বড় বড় করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি কি ছেলেটাকে বললাম রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। তো ওর যে ভাইরা ভাই ছিল তখন আবার বলতে আরম্ভ করেছে যে এদের বাড়ির প্রত্যেককে কাউন্সিলিং এর দরকার আছে, এদের বাড়ির প্রত্যেকের কাউন্সিলিং এর দরকার আছে। এরা কিন্তু মানে আমার মনে হচ্ছে কোনো মানে মস্তিষ্ক বিভ্রাট এদের হয়েছে, এদেরকে না মানে কিছু করতে হবে, সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট এদেরও দরকার আছে। আমি তখন আর মানে সহ্যর বাইরে চলে গেছিল পুরো। আমি বাধ্য হয়ে ওনাকে বললাম যে দেখুন তাহলে একটা কাজ করুন, আমরা তো আজকে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা আমরা সারা রাত এখানে থাকবো নিজের ঘরে, তো আপনি একটা কাজ করুন, আমাদের সঙ্গে থাকুন, আমরা মিড নাইট আপনাকে বলবো বাইরে বসার জন্য, আপনি বাইরে বসবেন, এই বাথরুমে যে জায়গাটা আছে আমরা লাইট ফাইট সব অফ করে দেবো, যদি কিছু আপনি ফিল করতে না পারেন আমরা পরের দিন সকালবেলা তলবি তলবা গুটি এখান থেকে চলে যাবো। তখন উনি একটু নরম হলেন, নরম হবে না, আমি সেটা বলছি না, আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি হয় বিজ্ঞানের যুগে, এগুলো ওরা মানছে? তখন ওই বাড়ির ভদ্রলোক বলছে যে আমি এটা মানে আমার যে ওয়াইফ যে কথাটা বলছে সেটা কিন্তু আমি ফেলে দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমার একদিন কি হয়েছে, এই ঘটনাটা হওয়ার আগের ঘটনা, মানে ওনার ওয়াইফের সঙ্গে ঘটার আগে ঘটনা, সবাই শুয়ে পড়েছিল, উনিও শুয়ে পড়েছিল। তো ওনার হঠাৎ করে মনে হলো যে বাইরের গেটটা মনে হয় আমি লক করিনি। তো উনি না বাইরের গেটটা লক আছে কিনা চেক করার জন্য নিচে নেমেছিল। নিচে নামার পর যখন বাইরের গেটটা দেখছে হ্যাঁ লক রয়েছে, উনি যখন ঘুরেছে তখন দেখছে যে মানে মানে বাথরুমের যে মঞ্চটা ছিল, মঞ্চের শেষের দিয়ে কেউ একজন দাঁড়িয়ে ছিল। ওনাকে দেখে একদম ওই মানে যে বাংকারটা রয়েছে না বাথরুমের উপরে বাংকারটা, ওই বাংকারের উপর কিন্তু উঠে মিশে গেল। উনি কিন্তু দেখেছিল কিন্তু কাউকে কিছু বলেনি, কারণ যেহেতু কেউ ভয় পাবে। ভদ্রলোক বলছে আমি নিজে চাক্ষুষ প্রমাণের যে এতটা ভুল হতে পারে না। আমি তখন ওনার ভাইরা ভাইকে বললাম যে ইনারা যে তিনজন মানে মানুষ দেখেছে, সবাই তো আর ভুল হয় না, একজন দেখলে সেটা কোইন্সিডেন্স, আমি মানলাম যে ভুল দেখেছে, সবাই তো ভুল বলতে পারে না। না, ওনার মেয়েটা তখন ওনার বাবাকে বলছে বাবা তুমি একটু চুপ করো। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি তো সবসময় ওনার সাথে থাকতে, তোমাকে ও কিছু বলেনি, যিনি এখানে করেছিলেন তোমাকে কিছু বলেনি? তো উনি আমাকে না কিছু বলতে চাইছিল, আমার ওনার মুখ দেখে মনে হলো যে কিছু বলার আছে কিন্তু বলতে পারছে না। তারপর আমরা ওখান থেকে সবকিছু কমপ্লিট করে নিচে গেলাম, যেখানে হয়েছিল সেই ঘরটা দেখলাম। ঘরটা তোমাকে আমি বলছি কিরকম টাইপের, একটাই গেট, একটা গেট দিয়ে আমরা একটা ঘরে ঢুকলাম, আর ওই ঘরের মধ্যে আরেকটা জায়গা মানে গেট রয়েছে, মানে গেটের কোনো পাল্লা ছিল না, দরজা ছিল না, ওইখান দিয়ে পাশের ঘরটা যেতে হবে। আর পাশের ঘরটাতে হয়েছিল অ্যাকচুয়ালি। দেখার পর আমি ওই ভদ্রলোককে বললাম যে ওই যে ছেলেটা আছে শক্তিগড়ে যার বাড়ি, যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, ওর বাড়ি থেকে একবার যাওয়া যেতে পারে? তো উনি একটু কথাবার্তা বললো ফোনে, তো ওই বাড়ি থেকে একটু আপত্তি ছিল, তারপরে রাজি হলো। আমরা গেলাম ওই বাড়িতে, যাওয়ার পর দেখলাম ছেলেটা না মানে সত্যি একটু বেখালি টাইপের হয়ে গেছে, প্রপারলি কথা বলছিল। আমি জিজ্ঞেস করলাম কি তুমি একটু মনে করার চেষ্টা করো যে ওই দিনকে কিছু হয়েছিল কিনা, বা তোমাকে কিছু বলে গেছিল কিনা যাওয়ার আগে। তো উনি না কিছু বলতে পারছে না, খালি বলছে আমি জানি না, আমি মনে পড়ছে না কিছু আমার। আর কথা বলতে বলতে খালি চিৎকার করে উঠছে, খুব জোরে জোরে চিৎকার করে উঠছে। এর মধ্যে কি হয়েছে, গোবিন্দ একটা বেফাস প্রশ্ন করে ফেলেছে ওই ছেলেটাকে, বলছে তোমাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি হয়েছিল? ছেলেটা গোবিন্দর দিকে যেভাবে তাকালো, মানে কিছু বলার নেই ওইখানে আর। তো আমি অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছিলাম না, ছেলেটা বারবার করে চিৎকার করতে আরম্ভ করছে। তো ওই ছেলেটার যে বাবা ছিলেন উনি বললো দাদা আর না, আর না, ওকে এমনি ব্রেনে প্রেশার করতে না করেছে, আর না, আমরা আর অ্যালাউ করতে পারবো না। তো বাড়ি থেকে আমরা কিছু পেলাম না, আমরা চলে আসলাম।
এসে নিয়ে আমরা লাঞ্চ টাঞ্চ করলাম, পুরো ট্রেনে পুরো বাড়িটা ঘুরলাম একটুখানি। ঘুরে আমরা বারান্দায়, মানে ঠিক ওই বাগান বাড়িটা যেখানে আছে না, যেখানে সেই ফুলের গাছ ফাছ গুলো ছিল, আমি আর গোবিন্দ ওখানে ঘুরছি। আর আমি একটুখানি রাজাকে ফোন করে না, আমার যে দাদা ছিলেন ওনাকে আমি আপডেট গুলো দিচ্ছি যে এই জিনিসগুলো এখন অব্দি হয়েছে। ঠিক আছে, তো বলতে বলতে দেখলাম যে ভাইয়ের মেয়ে না সিঁড়ি দিয়ে নিচে নেমে আমার সাথে কথা বলতে এসছে। জিজ্ঞেস করছে গোবিন্দকে যে কোথায় তোমাদের বাড়ি, তোমরা কি করো। হ্যাঁ, আমি মনে হচ্ছিল যে উনি কিন্তু কিছু বলতে আসতে বাবা করে, কিন্তু বলতে পারছে না। হঠাৎ দেখলাম ওই ব্যালকনি থেকে ভদ্রমহিলা দেখছে, আর দেখে ওকে ডেকে নি। আমি কিন্তু গোবিন্দকে বললাম যে এই বাড়িতে কিন্তু কিছু ওরা জানে, যেটা কিন্তু জানার পরও আমাদের সঙ্গে শেয়ার করছে না। ঠিক আছে, তো রাত্রির হলো, আমরা ডিনার ফিনার করে নিয়ে আমাদের ওই যে রুমে, নিচের রুম যেগুলো ছিল সেই রুমে আমরা গেলাম। পাশের রুমটা, যে রুমটা হয়েছে রুমে কিন্তু আমরা ঢুকেছি, আর কিন্তু রাত্রে ওখানে ছিলাম না, তার পাশের রুমে ছিলাম। তো আমরা ওই রুমে শুয়েছি, গল্প টল্প করছি, ফোন টোন দেখছি। কোনো বাড়িতে গিয়ে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। কারণ ড্রেস চেঞ্জ করলে কি হয়, বডি রিল্যাক্সড হয়ে যাবে, ঘুমিয়ে পড়বো, বুঝতে পারছো। তো সেই বাড়িতেও আমি ড্রেস ফ্রেস সেভাবে চেঞ্জ করিনি। গোবিন্দ পাশে বসা, মোটামুটি একটা জিও ল্যাম্পের আলো জ্বলছে, ঘরটা বেশ আলো হচ্ছে। আমি ফোন দেখতে দেখতে এই বাড়িটাতে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছি। আমি জানি না কেন এই বাড়িটাতে কিন্তু আমি ঘুমিয়ে পড়ছি। হঠাৎ ঘুম ভাঙলো, দেখি গোবিন্দ আমাকে ডাকছে। আমি ধরপড় করে উঠে বসেছি। উঠে বসে শুনছি যে গেটের বাইরে থেকে কন্টিনিউয়াসলি কেউ নকিং করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি নকিং করে যাচ্ছে। একভাবে কেউ যদি নকিং করে না, ঠক 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 করে একবার আওয়াজ করে যাচ্ছে। আমি কি গেটটা খুল, গোবিন্দ গেটটা খুলেছে, খুলে বলছি কি আপনি আসুন ভিতরে। তো আমি বুঝতে পারছিলাম না খাট থেকে বাইরে কে আছে সেটা দেখা যেত না, আমি খাটেই বসে রয়েছি। বলছি আপনি আসুন না ভিতরে, কিছু সমস্যা হয়েছে। তো শুনছি একটা মেয়ের গলা, আমি বুঝতে পারলাম যে ভাইয়ের মেয়ে ওই রাত্রি 2টোর সময় এসছে। উনি বলছে যে আমি ঘরে ঢুকবো না, তোরা ঘর থেকে বেরোবি। গোবিন্দ তো একটু অবাক হয়ে গেছে, বলছে তোরা যদি প্রাণ রক্ষা চাস তো এখান থেকে বেরিয়ে যা, মানে আগের যে যিনি তোকে পাঠিয়েছে না, আগের যে লোকটাকে যা অবস্থা করেছিলাম আগের জনকে, তোদেরকে তাই করবো কিন্তু আমি। ভালো চাস তো বেরিয়ে যা। আর আরেকটা কই, ওকে বলছে আরেকটা কই। বলে কি করেছে, ওই যে দেওয়াল রয়েছে, দেওয়ালের মধ্যে হাত দুটো দিয়ে ভার দিয়ে মুখটা খালি বাড়িয়েছে, মানে ঘরে কিন্তু ঢুকছে না, দেওয়ালের মধ্যে হাতটা রেখে মুখটা বাড়িয়েছে। মানে ওই যে দৃষ্টি, তোমাকে যে আমি কি বলবো, মানে আমি যা দেখছি, মানে একভাবে চোখের পলক পড়ছে না, চুলমুল পুরো এলোমেলো, মুখটা খালি বাড়িয়েছে। বাড়িয়ে আমাকে বলছে খুব চালাক তুই, খুব বুদ্ধি লাগাচ্ছিস, তুই কিন্তু বেরিয়ে যা, নাহলে তোর শরীরের এমন অবস্থা করবো না, প্রাণ নিয়ে কিন্তু বেরোতে পারবি না। মানে এইভাবে ঠিক বলছে। আমি তো বুঝতে পেরেছি পুরোপুরি পজেসড হয়ে গেছে, কারণ চোখের পাতা পড়ছে না, আর কথার মধ্যে কোনো দাড়ি কমার ব্যাপার নেই, একভাবে কথা বলে যাচ্ছে। আর বলছে যে আমার ব্যাপারে জানার চেষ্টা কিন্তু করিস না, মারা পড়ে যাবে। আমি তখন সাহস করে একটা কথা বললাম ওখানে, যে আমি জানার চেষ্টা কিছু করছি না, আমি কিন্তু সব জেনেই এখানে এসেছি। আমি যেই কথাটা বলেছি না, ওর মুখ পুরো চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গিয়ে, মানে তোমাকে আমি হয়তো বোঝাতে পারছি না উনি কথাটা কিভাবে বলেছে। আমাকে বলছে যে আমি এই বাড়িতে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার সারা শরীর ব্যথা, ওরা আমার সারা শরীর কাটলো, তাও কিছু বুঝতে পারলো না। ঠিক এরকম করে কথা বলছে, আমি ঠিক বুঝতে পারছিলাম। আমি শুনছিলাম কথাগুলো, কিন্তু কিছু বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে এরকম ভাবে কেন কথা বলছে। হট করে দেখলাম যে পিছনের দিকে সিঁড়ির না লাইট জ্বলে উঠলো, ওনারা উপর থেকে ভদ্রলোক ভদ্রমহিলা নেমে আসছে, আর সঙ্গে সঙ্গে এ কি করলো, পিছনে করে একবার দেখি না সেন্সলেস হয়ে পড়ে। ব্যাপারটা আমার বেশ অবাক লাগলো। সঙ্গে সঙ্গে ওনাকে, ওরা এসে অবাক হয়ে গেছে, কি করে এখানে আসলো, ওকে তুললো, তুলে জলে ঝাপটা দিল। ও যখন সেন্সে এসছে তখন বলছে যে আমি বাথরুমে গেছিলাম, তারপর আমার মনে নেই আমি কি করে এখানে আসলাম, আমি ও তো ওই মেয়েটাকে তো উপরে নিয়ে যাওয়া হলো, ভদ্রলোক আমাদের সঙ্গে আমাদের ঘরেই ছিল। আমি সঙ্গে সঙ্গে রাজাকে ফোন করলাম, রাজাকে ফোন করে বললাম তুই এখনই দে ফোনটা, আমি কথা বলতে চাইছি ওনার সাথে। তো রাজা ফোনটা দিল আমার দাদাকে। তো ওনাকে আমি পুরো ঘটনাটা বললাম যে আমাকে এরকম বলেছে। তো আমি তার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলেছি। উনি বলছে কি দারুণ দারুণ ব্যাপার, তো আমি তো এই কারণে তোমাকে পাঠিয়েছি, আমি জানি যে তুমি কাজটা ভালো করতে পারবে। এবার তুমি একটা কাজ করো, আর সময় নষ্ট করো না, তুমি কমিউনিকেশন করো, দেখো তোমাকে কিন্তু বলবে কিছু ঘটনা যেটা এনারা বলছে না সেটা কিন্তু এবার বলবে, তুমি শুনতে পারবে। এবার তুমি কমিউনিকেশন করো, খুব ভালো কাজ হচ্ছে, করো, আর আমাকে আপডেট দাও। ফোনটা রাখলো। রাখার পর না, মানে বলে না যে আমাকে যখন বাহবা দিয়েছে, সাবাসি দিয়েছে, আমার আরো ভালো হতে ইচ্ছা করি। মানে এইখানে যে আমার এই এক্সট্রা এফোর্টটা আমি দিয়েছিলাম, এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল বলতে পারো। আমি কি করলাম, ভদ্রলোককে গিয়ে বললাম যে বাড়ির মেন সুইচ কি একটাই নাকি আলাদা আছে? বললো না একটাই। তাহলে মেন সুইচটা কোথায় আছে? উনি দেখালো যে মেন গেটের একটু উপরেই মেন সুইচটা রয়েছে। তাহলে মেন সুইচটা আমরা কিছুক্ষণের জন্য অফ করবো, আমরা পুরো এন্টার বিল্ডিং আমার লোডশেডিং চাই। ঠিক আছে,
আর আরেকটা কথা বললাম যে যতই যা চিল্লামিল্লি নিচে শুনতে পান, আপনারা কিন্তু উপর থেকে নিচে নেমে আসবেন না। ভদ্রলোক আমাদের মেন সুইচ দেখালো, দেখি উপরে চলে গেল। বারান্দার লাইটটা কিন্তু জ্বলছে, ওই অবস্থায় আমি মেন সুইচটা অফ করলাম। মেন সুইচটা অফ করে আমি আর গোবিন্দ ঘরে বসলাম। আর ওই যে জলটা ছিল, আমাকে ওই দাদা বলেছিলেন যে যদি কোনো খুব প্রবলেম হয় তাহলে জলটা কিন্তু ছিটিয়ে দিতে কমিউনিকেশন করার টাইমে। তো আমরা মেন যে মানে ওই ঘরের যে মেন গেটটা খুলে দিলাম আর বসলাম। ঠিক হচ্ছে যে যেই গেটটা থেকে পাশের ঘরটা দেখা যায়, ওই গেটের সরাসরি চেয়ার নিয়ে বসলাম। গোবিন্দ আমার পাশেই বসলো। আর সামনাসামনি আমরা রাখলাম কি একটা মোমবাতি, মানে একটু দূরে একটা মোমবাতি রাখলাম যাতে পুরো ঘরটাকে আলো হিসাবে দেখতে পাওয়া যায়। আর ওই জলটাকে হাতের কাছে রাখলাম যে বাই চান্স যদি কোনো প্রবলেম হয়। বসে রয়েছি, কমিউনিকেশন করছি যে যদি আপনি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন, নাহলে আমি আপনার সলিউশনটা করতে পারবো না। কেউ যদি থেকে থাকেন কমিউনিকেট করুন, কিছু অ্যান্সার দিন। অনেকক্ষণ করেছি, প্রায় 15-20 মিনিট ধরে বসে রয়েছি, কমিউনিকেশন করার চেষ্টা করছি, কিচ্ছু হয়। হঠাৎ মোটামুটি মিনিট 20 গেছে, তোমায় কি বলবো কৌস্তব, ঘরটা অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। অদ্ভুত ঘরটা ঠান্ডা হয়ে গেল। আর আমরা দুজনেই কিন্তু না একটা গা ভারী করা পরিবেশ ফিল করতে আরম্ভ করলাম, যেটা এতক্ষণ কিন্তু ফিল করতে আমরা পারিনি। হঠাৎ যেন না গাটা ভারী হতে আরম্ভ করলো, এরকম করে ঘরটা অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। বাথরুমের গেটটা ধাম করে আওয়াজ করে মনে হলো খুলে গেল। আমরা কিন্তু ওয়েট করছি ঘরের মধ্যে, গোবিন্দও শুনছে, আমিও শুনছি। হঠাৎ মনে হলো যে ওই মোমবাতির আলোটা না একটু হালকা যেন নিভে নিভে আসে, যেমন হয় ওরকম হলো। ঘরের মধ্যে একটা শ্যাডোই ফিগার ঢুকি, ওই আমাদের গেট। আমরা দুজনেই দেখেছি। গোবিন্দ আমাকে বলছে, দাদা দেখলে? এবারই তো শুরু হবে কমিউনিকেশন, ঠিক আছে? আর ওই জলটা কিন্তু হাতের কাছে রাখ। তো আমরা কমিউনিকেশন করার চেষ্টা করলাম আবার, যে আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে বলতে পারেন, আমি আরো ডিটেলস জানতে চাই। হঠাৎ ঘর থেকে কান্নার শব্দ, তারও স্বরে কাঁদছে, তারও স্বরে ঘরের মধ্যে থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। আমি বারবার করে জিজ্ঞেস করছি, কিছুক্ষণ কান্নার শব্দটা থামছে, আবার শুরু হচ্ছে। এরকম চললো বেশ কিছুক্ষণ, কোনো কিছু অ্যান্সার কিছু আসলো না। কিছুক্ষণ পর না কান্নার শব্দটা থেমে গেল। আমি গোবিন্দকে বললাম, তুই একটা কাজ কর, একটু বাইরে না একটা ক্যাজুয়াল রাউন্ড লাগিয়ে আয় তো, দেখতো ওই উপর থেকে ওরা কেউ নেমে এসছে কিনা। কান্নার শব্দটা এতক্ষণ ধরে হচ্ছিল, কিছু না কিছু তো মানে সাড়া তো পাচ্ছিলাম, যেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো গোবিন্দ বাইরে বেরিয়ে একটু মুখ বার করে দেখলো যে না, কিছু নেই। ঠিক আছে বস, আর 5-10 মিনিট দেখি, যদি কিছু না হয় মেন সুইচ তুলে দেবো। 5-10 মিনিট আমরা আরো অপেক্ষা করলাম, একদম শান্ত, কিচ্ছু হয়নি। আর পুরোপুরি এরিয়াটা শান্ত হয়ে গেল। আমি বললাম না, আর কিছু হবে না হয়তো, চল বাইরে বেরোই, বাইরে গিয়ে মেন সুইচটা তুলে দিই। বাইরে বেরোনোর আগে আমরা না বাথরুমটা মোবাইলের আলোতে একবার দেখলাম, পুরো এরিয়াটা পুরো অন্ধকার। বাথরুমটা আমরা মোবাইলের আলোতে একবার দেখলাম, কিছু নেই। উপরে বাংকারেও আলো মারলাম, কিছু নেই। এবার দুজন মিলে আমরা এগোচ্ছি মেন সুইচটাকে অন করার জন্য। মেন সুইচটা হচ্ছে মেন গেটের একদম সামনে, অনেকটা এগিয়ে গেছে। আমার পিছনে গোবিন্দ, আগে আমি, দুজনের হাতে দুটো মোবাইলে টর্চ জ্বলছে। হঠাৎ গোবিন্দ না খুব জোর চিৎকার করে ওঠে, মানে প্রচন্ড জোর চিৎকার করে ওঠে। কিছু দেখে প্রচন্ড লেভেলে ভয় পেয়ে গেছে, আর ওর মানে ভয় পেয়ে বসে পড়েছে। আমি ওকে বললাম, গোবিন্দ কি হয়েছে? ওর মুখ থেকে খালি একটাই কথা, দাদা এটা কি ছিল, দাদা এটা কি ছিল। ঠিক এই লেভেলে বলছে, দাদা এটা কি ছিল, দাদা এটা কি ছিল, মানে কি ছিল ও বলতে পারছে না কি ছিল। আমি মোবাইলের আলোটা মানে জাস্ট মানে ওই দিক থেকে একটা মানে 180 ডিগ্রিতে খালি ঘুরিয়েছি। তুমি বিশ্বাস করবে না কোথাও, আমি খালি দেখতে পাচ্ছি যে বাথরুম থেকে একবার উঁকি মারছে, আর আমরা যেই ঘরটায় ছিলাম সেই ঘরের গেট থেকে একবার উঁকি মারছে। মানে ওই যা সিন আমরা দেখেছি, মানে আমি হনুমান চল্লিশা ইজিলি বলে ফেলতে পারি, কিন্তু ওই টাইমে মানে মুখ থেকে হনুমান চল্লিশা বেরোচ্ছে না। আমি খালি জয় বজরং বলি এইটুকু খালি মুখ থেকে বের করতে পারছি, আর কিচ্ছু বের করতে পারছি না। কোনো ক্রমে উঠে নিয়ে মেন সুইচটাকে অন করেছি, বারান্দা লাইটটা জ্বলে উঠেছে। বারান্দা লাইটটা জ্বলে উঠে একদম কিন্তু ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের মতো হচ্ছে, যেটা ওই ভদ্রমহিলা বলেছিল। একদম আলো নিভে আসার মতো উপক্রম হচ্ছে, আবার একটু জ্বলছে, নিভে আসার মতো উপক্রম হচ্ছে। হতে হতে আমি দেখতে পাচ্ছি বাংকার থেকে সিলিং দিয়ে নামছে, একদম উল্টো হয়ে চুল সামনের দিকে দেখে একটা অবয়ব, একটা শ্যাডোই ফিগার এগিয়ে আসছে। মানে ওটা আমিও দেখেছি, গোবিন্দও দেখেছি। মানে সাংঘাতিক তো এটা, সাংঘাতিক মানে মারাত্মক ব্যাপার। মানে আমার পকেটে যে ওই আমার দাদার দেওয়া যেটা ছিল, ওটার কথা আমি ভুলেই গেছি ওই টাইমে। আমি খালি ওখানে দাঁড়িয়ে খালি মানে বসে বলতে পারো, মাটিতে বসে রয়েছে, আমি হাফ দাঁড়িয়ে হাফ বসে, আমি খালি বজরং বলি নাম নিচ্ছি, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। ওটা দৌড়ে আমার সামনে এসে মিলিয়ে গেল, একদম ওই গেট অব্দি আসলো, সে মিলিয়ে গেল। আমি ফোনের লক খুলছি, মানে ফোনের লক পাসওয়ার্ড খেয়ে ভুলে গেছি। কোনো ক্রমে লক খুলে ওই ভদ্রলোককে ফোন করলাম, আপনারা আসুন এখন। তো ভদ্রমহিলা আসেনি, ভদ্রলোক আর ওই মেয়েটা এসেছিল, যে ভাইরা ভাইয়ের মেয়ে আসলো। এসে আমরা ঘরে গেলাম, বললাম দয়া করে বলুন বাড়িটার মধ্যে কি হয়েছে, কি লুকিয়ে যাচ্ছেন আপনারা, এবার বলুন। আমরা এই জিনিসগুলো আমার সাথে ঘটেছে, আমাদের প্রাণ সংশয় হয়ে যেতে পারতো আজকে, এত কেন ক্ষেপে রয়েছে? এরকম তো থাকা তো স্বাভাবিক নয়।
আমরা আগে অনেক বাড়িতে গিয়েছি, কিন্তু এই বাড়িতে এরকম ভাবে দেখা যাচ্ছে, এত চন্ডাল রূপ মানে কোনো বাড়িতে দেখা যায়নি সেভাবে। এরকম কেন অবস্থা হয়ে রয়েছে, বাড়িটার মধ্যে কি হয়েছিল আমাকে একটু খুলে বলুন। তখন ওই মেয়েটা বলছে যে, ভদ্রলোক তো পুরো চুপ, মেয়েটা বলছে যে মেশো বলে দাও, বলে দাও মেশো। ওর বাবা না একটুখানি আমতা আমতা করছিল, তো মেয়েটা বলছে আমি বলছি। বলছে যেদিনকে ওই দাদা ডেকেছিল আমার দিদিকে ঘুরতে যাওয়ার জন্য, আমার দিদি পুজোর শপিং এর জন্য প্রথমে যেতে চাইছিল না, তারপরে বেরোয়, ওদের প্ল্যান ছিল পুজোর শপিং করবে, করে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, শক্তিগড়ে দাদার বাড়িতে যাবে, তারপর ওখান থেকে বাড়ি চলে আসবে। তো ওরা শপিং করে পুজোর শপিং করে ওরা রেস্টুরেন্টে যায়নি, ডিরেক্ট শক্তিগড়ে দাদার বাড়িতে গেছে। দাদার মা বাবাকে, বাড়ির যে কাজের মেয়েটা, ওকে সব জিনিসপত্র কেনাকাটি যেগুলো করেছিল সেগুলো দিয়েছে। দিয়ে যে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি, একটু দূরে একটা রেস্টুরেন্টে গেছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে, করে দাদা মানে দিদিকে নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার আগে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল। পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে গিয়ে দুজন বাইক আরোহী ছিল যারা একটু মদ্যপ অবস্থায় ছিল, আর মেয়েটাকে না ক্রমাগত উত্তপ্ত করছিল। তো ওই নিয়ে দাদার সঙ্গে একটু বচসা বাঁধে। আমি এই ব্যাপারটা তোমাকে কতটা কিভাবে বলতে পারবো আমার জানা নেই, যতটা সহজ সরল ভাবে বলা যাবে সেভাবেই বলছি আমি। তো বচসা বাঁধে, তো পেট্রোল পাম্পের লোকরা ওখান থেকে না ওটাকে মিটিয়ে ওদেরকে ছেড়ে দেয়। ওরা যখন বাইক নিয়ে ফিরছে, ওরা দেখতে পাচ্ছে যে ওই বাইক আরোহী গুলো ওদের পিছু করেছে, আর একটা বাইক না আরো একটা বাইক, দুটো বাইক মিলে চারজন মিলে ফলো করছে। করতে করতে একটা বাইক এসে দাদার বাইকের আগে এসে দাঁড়িয়ে বাইকটা ব্লক করে রীতিমতো হাতাফাইল ওখানে লেগে যায়, মানে পুরো লেভেলের একটা বচসা লেগে যায়। আর ওই জায়গাটা হচ্ছে হাই রোডের শুরুর জায়গাটা, মানে হাই রোডে উঠবো তার জায়গাটা, ওর পাশে একটা জঙ্গল ছিল। ওদেরকে মারতে মারতে মানে ছেলেটাকে মারতে মারতে না জঙ্গলের মতো নিয়ে গেছে, মেয়েটা পিছন পিছন যাচ্ছিল। তো ওই চারজনের মধ্যে থেকে দুজন কি করেছে, মেয়েটাকে না হাত ধরে টেনে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এ বাবা। আর ওই দাদা ওকে তো দুজন মিলে খুব মারছিল, আর দুজন মিলে মেয়েটাকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। তো ওখানে নিয়ে গিয়ে কিছু দুষ্কর্ম বা কুকর্ম বলো মেয়েটার সঙ্গে হয়। তো দাদা কি করে, ওদেরকে কোন রকমে ছাড়িয়ে হাই রোড ক্রস করে বাইরে একটা বস্তি ছিল একটু দূরে, বস্তির ওখানে চলে যায়। আর তিনটে ছেলে ও দাদাকে ধাওয়া করে, একজন কিন্তু ওনার ওয়াইফের মানে উডবি ওয়াইফের সঙ্গে রয়েছে, আর তিনজন কিন্তু ধাওয়া করে। ওরা যখন দেখতে পায় যে বস্তির লোকেরা সব লাঠি ছোটা নিয়ে এগিয়ে আসছে, তো ওই তিনজন কি করে, যে দুটো বাইক ওরা ফেলে ওখানে গেছিল, দুটো বাইক নিয়ে ওখান থেকে চম্পট দেয়। তারপরে বস্তির লোকরা যখন ভিতরে গিয়ে দেখে যে মেয়েটার অবস্থা খুবই খারাপ, আমাকে হয়তো বলতে হবে না কি হয়েছিল মেয়েটার সাথে, ওই ছেলেটাকে কিন্তু পাওয়া যায়নি, এই ছেলেটা ছিল এখানে। আর মেয়েটার প্রথম যে ফার্স্ট এড ট্রিটমেন্ট যেটা বলা হয়, ওটা কিন্তু বস্তি বাড়িতেই হয়েছিল। ওই বস্তির লোকটা বলছিল পুলিশে খবর দাও, এটা পুলিশ কেস হয়ে যাবে আমাদের এখানে এইভাবে রাখলে। তখন ওই ছেলেটা না ওনাদের পা ধরে নিয়েছিল, যে আমাদের সামনাসামনি বিয়ে আছে, আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এইসব জিনিস যদি বাইরে একবার উঠে যায় আমাদের সম্মান থাকবে না। আমি থাকতে আমার মানে উডবি ওয়াইফের সঙ্গে ঘটনা ঘটেছে, আমি এটাতে ফেলিয়ার, এটা বাইরে জানাজানি হলে আমার সম্মান থাকবে না। আমি আপনাদের কাছে হাত জোর করছি, আমি আপনার ছেলে ভাই যাই বলেন, আমি আপনার সেরকমের মতো, আমাকে একটু আমার প্রতি কৃপা করুন, এই জিনিসটা যেন বাইরে না যায়। তো ওরা কি করেছিল, একটা হোমিওপ্যাথিক ডাক্তার ডেকেছিল। প্রথম চিকিৎসা কিন্তু ওই বস্তির বাড়িতেই হয়। চিকিৎসা করার পর ডাক্তার বলেছিল এনার কিন্তু ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট লাগবে, আপনারা যদি কাউকে না জানান আপনারা কিন্তু ট্রিটমেন্টটা একটু বাড়িতে করাবেন। তারপরে ওকে নিয়ে বাড়িতে আসে, বাড়িতে আসার পর তো মাকে এসে মেয়েটা সব কথা এসেই বলে দেয় যে আমার সঙ্গে এই ঘটনা ঘটে, বলে খুব কাঁদছিল মেয়েটা। তো ছেলেটা খুব কাঁদছিল ওখানে, যে আমি থাকতে এই জিনিসটা হয়ে গেল, আমি এটা মেনে নিতে পারছি না, আমি আমার প্রচন্ড আমার মন খারাপ যে আমি থাকতে জিনিসটা কি করে আমার সামনে হয়ে গেল। তুমি চিন্তা করো না, আমরা একটা কাজ করবো, এই জিনিসটা কাউকে জানানোর দরকার নেই, বিয়ে করি, আমরা গুজরাট শিফট হয়ে যাবো, আমার এমএনসি কোম্পানি থেকে আমি ট্রান্সফার নিয়ে নেবো, আমরা গুজরাট শিফট হয়ে যাবো, কাউকে কিছু বলার দরকার নেই, আমার কোনো আপত্তি নেই, যা হয়েছে আমি সব ভুলে যাবো। কিন্তু মেয়েটা বারবার বলছিল যে না আমি পুলিশের কাছে যাবো, আমি এর বিচার চাই। স্বাভাবিক ভাই, একদমই আমি এর বিচার চাই। এরকম ভাবে আমি আমার সাথে আজকে জিনিসটা হয়েছে অন্য কারোর সাথে, যেগুলো মেয়েরা স্বাভাবিকভাবে বলে থাকে। তো এরা না এই জিনিসটা বাবাও চেপে যায়, মাও চেপে যায়। বাড়ির একটা লোকাল যে ডাক্তার থাকে, মানে হয় না একটা বাড়ির ডাক্তার, ওনাকে দেখে ইনিশিয়াল ট্রিটমেন্ট চলে। তারপর থেকে মেয়েটা পুরোপুরি ঘুম মেরে যায়। ছেলেটার সঙ্গে যখন ফোনে কথা হতো, ছেলেটা বারবার করে একই কথা বলতো যে যা হওয়ার হয়ে গেছে তুমি ভুলে যাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ফেলিয়ার, আমার সাথে তোমার থাকা উচিত না, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না, আমার সঙ্গে তোমার থাকা উচিত না, তোমাকে আমি এখনই বাঁচাতে পারছি না, ভবিষ্যতে কি বাঁচাবো, বর মানে রক্ষাকর্তা, তোমার হয়ে আমি কিছু করতে পারলাম না, বারবার করে বলতো। তো মেয়েটা না ভিতর থেকে একটু আপসেট হতে আরম্ভ করেছিল। ছেলেটা কিন্তু ভীষণ লয়াল ছেলে ছিল, মানে মানে কতটা লয়াল ছিল তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, এরকম ভাবে ওদের ভালোবাসাটা ছিল। তো মেয়েটা তারপরে মেনে নিতে পারেনি, আর মেয়েটা খালি ক্রমাগত স্নান করে গেছে যাতে ওর শরীরের এভিডেন্স গুলো ধুয়ে মুছে যায়। মোটামুটি 10-12 দিনের মাথায় মেয়েটা কিন্তু করে। আমরা পুরো ঘটনাটা শুনলাম,
খুব মনটা বিষণ্ণ হয়ে গেল। তারপর আমি জিজ্ঞেস করলাম যে পোস্টমর্টমে কিছু ধরা পড়েনি? তো ওই মেয়েটাই আমাকে বললো, দেখো অ্যাকচুয়ালি দিদি জানতো দিদি থাকবে না, দিদি জানতো যে দিদি থাকবে না, ওই কারণে দিদি কিন্তু স্নান করছিল বারবার করে, যাতে এই যে এভিডেন্স গুলো যাতে ধুয়ে মুছে যায়। আর মেনলি হচ্ছে 72 ঘন্টার মধ্যে এভিডেন্স কালেক্ট করতে হয়। কারোর সাথে কিছু খারাপ কিছু হওয়ার পর না 72 ঘন্টার মধ্যে এভিডেন্স কালেক্ট করতে হয়, বা অ্যাটলিস্ট 7 দিন অব্দি সময় থাকে এগুলো কালেক্ট করার। তারপর তো সবকিছু তুমি শুনলে, আমি তো শুনে মানে কি বলবো, মানে মনে হচ্ছিল যেন মানে মেয়েটা যেন মুক্তি না হয়। আমার ওই টাইমে দাঁড়িয়ে ওইখানে ওরকম লাগছিল যে মেয়েটা মারা যাওয়ার পরও যদি বিচার না পায়। হ্যাঁ, তারপরে আমি সবকিছু আমি আমার দাদাকে জানালাম যে এই ঘটনাগুলো হয়েছে। উনি প্রথমে শুনে খুব রেগে গেল যে তোমাকে এত পাকামো কে করতে বলেছিল, তোমাকে আমি কমিউনিকেট করতে বলেছিলাম, তোমাকে এত পাকামো কে করতে বলেছিল, এই কারণে আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে নিজের সাবধান নিজের কাছে। তারপর পুরো ঘটনা শুনলো, শুনে বললো ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি মোটামুটি থাকো ওদের সাথে, আজকে আমি কালকে যাচ্ছি রাজাকে নিয়ে, আমি গিয়ে দেখছি কি আছে কি নেই। পরের দিনকে উনি আসলো দুপুর নাগাদ, ওই ঘরটাতে উনি একাই ছিল কিছুক্ষণ। ঘর থেকে বেরিয়েছে উনি বলছে যে আমি এই কাজ করবো না, বলছে আমি এই কাজ করবো না, মেয়েটা জীবিত অবস্থায় বিচার পায়নি, মারা যাওয়ার পরে যদি বিচার না পায় এটা ওনার সাথে অন্যায় করা হবে, যে আত্মা যে সোল রয়েছে ওদের সাথে অন্যায় করা হবে। প্রত্যেকে একটা সম্মান রেসপেক্ট রয়েছে, আপনারা এত বড় ব্যাপারটা চিপে গেলেন এইভাবে, ভদ্রলোককে বলছে। সবাই মোটামুটি চুপ ওরা। তখন না বলছে আমি এই কাজ করতে পারবো না। তখন ভদ্রমহিলা মানে ওনার মানে কি বলবো হাত জোর করে পায়ে পড়ে, বলছে দেখুন আমার মেয়ে তো চলে গেছে, আমার ছেলেটা তো রয়েছে, আমার ছেলেটার দিকে তাকিয়ে আপনি জিনিসটা করুন। হ্যাঁ, আজকে ছেলেটা এরকম ভয় এরকম মানে অবস্থায় রয়েছে, কখন কি হয়ে গেলে ও চলে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে, দাদা আপনি একটু দয়া করুন আমাদের প্রতি। তো অনেক কিছু বলার পর উনি রাজি হলেন। রাত্রিবেলা আমরা যজ্ঞ শুরু করলাম, মোটামুটি সবাই ছিল, ভদ্রলোক ভদ্রমহিলা, ওই ভাইরা ভাইয়ের বউ আসেনি, এই ভদ্রলোকই না করে দিয়েছে আসার জন্য। ভাইরা ভাইয়ের মেয়ে, ওই ছেলেটাকেও যজ্ঞ নিয়েছিলাম আমরা, মানে ওনার ভাইকে। ওনার ভাই অ্যাকচুয়ালি দিদির মারা যাওয়ার কারণ না, দিদিকে কারা এইসব কাজগুলো করেছে সেই কারণে প্ল্যানচেট করছিল, বুঝতে পারছো? তো যজ্ঞ শুরু হলো। যজ্ঞ শুরু হওয়ার আগে আমাদের যে দাদা ছিলেন উনি কি করেছিলেন, ওই বাথরুমটা না মন্ত্র দিয়ে বন্ধন করে দিচ্ছিল। যজ্ঞ শুরু হওয়ার পর উনি জানতো যে বাথরুম দিয়ে কিছু একটা হয়, মানে বাথরুমে লিটারালি থাবা করছে, জোরে জোরে থাবা, তার সঙ্গে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে, মানে বাথরুমের গেট ভেঙে ফেলবে এরকম একটা ব্যাপার। কিছুক্ষণ হতে হতে যখন মোটামুটি এই জিনিসগুলো চলতে লাগলো, যজ্ঞ প্রায় শেষের পথে এর ভাইটা তখন কি করেছে, ওই গন্ডি থেকে দিদি দিদি করে বেরিয়ে বাইরে দৌড়ে চলে গেছে। মানে যজ্ঞ প্রায় শেষ ধরো ওই টাইমে, দিদি দিদি করে দৌড়ে বাইরে চলে গেছে। ভদ্রমহিলা ওনাকে তখন জিজ্ঞেস করে আমরা কি যাবো, বলে হ্যাঁ আপনারা যান। ওনারা বেরিয়ে ছেলেটাকে কি দেখছি ও ঠিক বাইরে দাঁড়িয়ে না চিৎকার করে দিদি দিদি করে চিৎকার করছে, আর ওকে যে গিয়ে ধরেছে সেন্সলেস হয়ে পড়ে গেছে, একদম জ্ঞানহীন অবস্থায় পড়ে গেছে। যখন জ্ঞান ফিরলো ছেলেটা অনেকটা স্বাভাবিক, মানে আগে যেরকম একটা অবস্থা ছিল আমরা দেখলাম অনেকটা স্বাভাবিক। তারপরে সবকিছু মিটলো, আমার যে দাদা ছিল সারা বাড়িতে এরকম শান্তির জল ছিটিয়ে দিল। ছিটিয়ে দেওয়ার পর ওনাদেরকে বললো যে আপনারা কিন্তু জিনিসটা ঠিক করেননি, আমি করলাম ঠিকই কিন্তু আমি কাজটা মন থেকে করতে পারলাম না। এই প্রথম একটা বাড়ি যে বাড়িতে কাজ করে আমি সন্তুষ্ট হলাম না। বলার পর আমরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। আমি গাড়িতে যেতে যেতে না ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিছু একটা বলে জিনিসটাকে এড়িয়ে যেতে পারলেন না, আপনি মুক্তিটা কেন করলেন? উনি বললো দেখো যারা এই পাপ কাজটা বা দুষ্কর্মটা করেছে তাদের হয়তো আইন শাস্তি দিতে পারেনি, তারা কিন্তু ইহলোকেই শাস্তি পাবে, পরলোকে শাস্তি পাবে না। কিন্তু ইহলোকেই শাস্তি পেয়ে ওরা পরলোকে যাবে, কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে শাস্তি কিন্তু ওরা পাবে। বাড়ি আসলাম, বাড়ি আসার পর খুব মন বিষণ্ণ হয়ে গেছিল আমাদের। কয়েক সপ্তাহ পর আমি ফোন করলাম ওনাদেরকে যে সব ঠিকঠাক আছে কিনা, তো শুনলাম যে হ্যাঁ বাড়িটা বেশ স্বাভাবিক হয়ে গেছে, ছেলেটাও কলেজ যাওয়া শুরু করেছে, আগের থেকে অবস্থা অনেকটা স্টেবল, বুঝতে পারছো? এই জন্য এই ঘটনাটাকে আমরা স্পেশাল কেস বলছিলাম, আর ওর বাড়ির লোকের আপত্তি ছিল এই কারণের জন্য। বুঝতে পারছি, মানে খুবই প্যাথেটিক কেস কিন্তু এটা। সত্যি কথা তাই, মানে তোমাকে আমি কিভাবে বোঝাবো এই কেসটা, মানে এটা আমরা হয়তো আমাদের সবসময় মনে থাকবে, আমরা কাউকে শেয়ার করতে পারবো না, কিন্তু কেসটা আমাদের সারা জীবন আমাদের মাথায় থাকবে, বুঝতে পারছো? এই ঘটনাটা তো শুনলাম সূর্য, এখানে একটা মৃত্যু খুব যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু তুমি আমাকে আরো একটা কেসের ব্যাপারে বলছিলে, নিউ টাউনের একটা কেস, এক্স্যাক্টলি, কেসে একাধিক মৃত্যু রয়েছে। একদম। তোমাকে কেউ একটা কন্ট্যাক্ট করে, একটি মেয়ে, হ্যাঁ হ্যাঁ, পরে
সে তোমার সাথে গুড মর্নিং, গুড আফটারনুন এরকম টাইপের টেক্সট করতো। এক্স্যাক্টলি। একটা সময় সে জানায় যে কিছু প্রবলেমস হচ্ছে, তা সেখান থেকেই সূত্রপাত। কি হয়েছিল জানতে চাই এবার। এই ঘটনাটা কিন্তু রিসেন্ট ঘটনা, হুম। মানে এই মার্চ মাসে, মানে আজকে তোমার সাথে কল রেকর্ডিং করছি, এই মার্চেরই কিন্তু ঘটনা, মানে 19-20 তারিখ ধরে রাখো, আমি এটা ডেটটা এক্স্যাক্টলি বলছি না, হুম। এই 19-20 তারিখেরই ঘটনা। মানে ঘটনাটা একটু আগে থেকেই শুরু হয়। মানে আমি বিভিন্ন জায়গায় যখন ওই ইনভেস্টিগেশন গুলো করতে যেতাম, তার একটা ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতাম, ঠিক আছে? তো এই দেখে না একটা মেয়ে, বলতে পারো একটা মেয়ে আমাকে ফলো করে সোশ্যাল মিডিয়া। ফলো করার পর না ও কি করতো, কোনো মেসেজ সেভাবে খালি করতো না, খালি গুড মর্নিং, গুড আফটারনুন কোনো দিন করতো, রেগুলার না করতো। তো রিসেন্টলি আমি কি করেছিলাম, যে একটা ওই কি বলবো, একটা ফ্যাক্টরি ছিল ওখানে, অ্যাবান্ডন ফ্যাক্টরি, ওর একটা ভিডিও করে আমি আপলোড করেছিলাম। তারপর ও কিন্তু আমাকে কয়েকটা মেসেজ করে হুম। যে এরকম আমার বাড়িতে কিছু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আপনি যদি আপনার নাম্বারটা শেয়ার করেন তাহলে আমি আপনাকে ঘটনাগুলো বলতে পারি, ঠিক আছে? তো আমি প্রথমে নাম্বার শেয়ার করি না, আমি ঘটনাটা জিজ্ঞেস করি কি হয়েছে, কি প্রবলেম হচ্ছে। তো ইনিশিয়ালি বলে আমি না, যেটা বলবো আমি ফোনেই বলতে চাইছি, আমার মা একটু কথা বলতে গেছে তোমার সাথে। তারপর আমি নাম্বারটা শেয়ার করি। তো ভদ্রমহিলার মুখে আমি যেটা শুনি সেটা হচ্ছে বাড়িতে কোনো পুরুষ মানুষ টিকছে না, বেঁচে থাকছে না। কোনো পুরুষ মানুষ টিকছে না। আমার বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং লাগে, ঠিক আছে? তো আমাকে উনি জিজ্ঞেস করে যে তুমি কোথায় বাড়ি তোমার, তুমি কোথায় কাজ করো। আমি বলি আমি সল্টলেক সেক্টর 5 কলেজ মোড়ে আমার এখানে অফিস রয়েছে, আমি ওখানেই কাজ করি। তো ভদ্রমহিলা আমাকে বলে তুমি একটা দিন পারলে আসো, এসে একটু বাড়িটা দেখে যাও। তো আমি ওনাকে বলি দেখুন এইসব কাজ তো আমি করি না, যারা করে তাদের নাম্বার আমি আপনাকে দিয়ে দিতে পারি, আপনি ডাইরেক্ট কথা বলে নিন ওনার সাথে, আমি গিয়ে কি করবো? তো ভদ্রমহিলা বলে যে না, তোমার তো অফিস থেকে আমাদের বাড়ি খুব বেশি দূর নয়, তুমি যদি একটু সময় করে আসতে পারো, তুমি দেখে যাও, একটু কথাবার্তা বলে যাও, তারপর না হয় তুমি তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিও। হুম। তো আমি বললাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি মানে আজ যাবো কাল যাবো করে যেতে পারছিলাম না। তো এই 20 তারিখ নাগাদ আমি অফিস থেকে না একটু কাজের চাপ একটু কমই ছিল, আমি লাঞ্চ করে আমার যে বন্ধু রয়েছে ওদেরকে বললাম যে যদি জিজ্ঞেস করে আমি কোথায় আছি তো বলে দিবি যে আমি স্টেট অফিস দিয়েছি, ঠিক আছে? এটা বলে আমি একটু সময় নিয়ে ওখান থেকে বেরোই, উবের বুক করি, উবের বুক করে নিউটনে একটা জায়গা আছে, বেশ চেনা পরিচিত জায়গাটা, সবাই মানে নাম বললে একবারে চিনতে পারবে। তো সেখানে যাই, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করি, ওনাদের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে যখন ঘরে ঢুকছিলাম দেখলাম যে হ্যাঁ নিচে ভাড়ার ঘরগুলো বন্ধ। উপরে যাই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে যখন ওনার সঙ্গে বসি, ভদ্রমহিলার যে মেয়ে ছিল ওকে দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম, মানে মেয়েটাকে দেখে বুঝতে পারলাম যে ওর যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যে ছবি, সেই ছবির সময় কিন্তু আকাশ পাতাল তফাৎ। কেন? মানে দেখেই মনে হচ্ছে যে কোন একটা পার্টিকুলার রিজনের জন্য মেয়েটাকে একদম অন্যরকম দেখতে হয়ে গেছে। মুখের সঙ্গে মানে মুখের মিল আছে, মানে মুখের আদল আছে, কিন্তু এই মেয়েটাই যে সেই মেয়েটা সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি জিজ্ঞেস করলাম যে কি ঘটনা হয়েছিল সেটা আমাকে একটু খুলে বলুন। তো ভদ্রমহিলা বললেন আমাকে যে ওনারা একবার, ওনার যে হাজবেন্ড তো সরকারি কাজে নিযুক্ত ছিল, বেশ রাজভারী লোক ছিলেন উনি। তো ওনার একবার অফিস থেকে একটা পিকনিক হয়, পিকনিকের জায়গাটাও খুব মানে ওয়েল নোন প্লেস, নাম বললে তুমি একবারে চিনতে পারবে, নামটা আমি বলছি না। পিকনিক হয়, ওই পিকনিকে যাওয়ার পর ওনার যে ছেলে ছিল, ওই ছেলেটা কি করে, মানে ওই ভদ্রলোকের যে বন্ধু বান্ধবের ছেলে টেলে যারা থাকে তাদের সঙ্গে বসে না একটু মদ ফদ খায়, মানে যেগুলো হয় পিকনিকের মধ্যে, যে অল্প বিস্তর নেশা করে ওরা। জঙ্গলের মধ্যে গিয়ে একটু মদ ফদ খাচ্ছিল, খেতে খেতে কি হয়েছে, ওখানে ওই চিকেন রান্না হয়েছিল, চিকেন দিয়ে মদ ফদ খাচ্ছিল, এবার খেয়ে কি করেছে ওইখানে টয়লেট করেছে। টয়লেট করে বাড়িতে আসার পর কি হয়, ছেলেটা একটুখানি পাল্টে যায়, কথায় কথায় খালি গালাগালি, ঠিক আছে, কাউকে সহ্য করতে পারছে না, এরকম টাইপের হয়ে যায়। ছেলেটা একটা টেকনিক্যাল কলেজে পড়তো, ইঞ্জিনিয়ারিং কলেজ ধরে নাও। ছেলেটা একবার রামরাজাতলা নামে একটা জায়গা আছে, মানে ওটা হাওড়া সাউথ রামরাজাতলা, তুমি তো নাম শুনে থাকবে, টিকিয়াপাড়া, রামরাজাতলা, ওখান থেকে প্রজেক্ট সাবমিট করে না ফিট ছিল ট্রেনে করে। তো হঠাৎ করে কি হয়, ট্রেন থেকে পড়ে গিয়ে ছেলেটার মৃত্যু হয়। ফার্স্ট সালটা হচ্ছে ধরে রাখো তুমি 2021-এর শেষ, ছেলেটা কিন্তু ট্রেন থেকে পড়ে তার মৃত্যু ঘটে। এইবার কি হয়, নিচে একটা ভাড়াটিয়াদের ভাড়া দিয়েছিল ওরা, মানে ওরা হাজবেন্ড, একটা ছেলে, ওয়াইফ, মানে তিনজন একটা ফ্যামিলি থাকতো। বাবা আর ছেলে গাড়ি নিয়ে বেরিয়েছে, একদম লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজনের স্পট ডেড। মানে একটা জিনিস বুঝতে পারছো, মহিলারা কিন্তু কিছু হচ্ছে না, পুরুষ মানুষগুলো কিন্তু চলে যাচ্ছে। ভাড়াটে উঠে গেল আর ভাড়া আসেনি। এইবার 2023-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাস ধরে রাখো, এই যে ভদ্রলোক যিনি ছিলেন এনাদের একটা নিমন্ত্রণ ছিল শ্রাদ্ধ বাড়ি। তো শ্রাদ্ধ বাড়িতে খেতে গিয়ে এই ভদ্রলোকের গলায় মাছের কাঁটা আটকে যায়, মানে শ্বাসনালীতে মাছের কাঁটা আটকে ভদ্রলোকও মারা যায়। বুঝতে পার, তিনজন মানুষ, মানে 4 জন হিসাব মতো,
ভদ্রলোকের ছেলে আর নিচে ওরা দুজন, 4জন মানুষ কিন্তু মারা যায়। এইবার কি হচ্ছে, আলো আধারিতে এই বাড়িতে এরা একটা কিছু প্রেজেন্স ফিল করতে আরম্ভ করছে। মেয়েটা যখন স্নান করতে যাচ্ছে, স্নান করার ওখানেও দেখতে পাচ্ছে একটা কালো ছায়া পাস করছে। ঘরের মধ্যে যখন এসে বসছে, গা হাত পা যখন পরিষ্কার করছে, দেখছে যে গায়ের মধ্যে কালো স্পট কালশিটে পড়ে গেছে। ইভেন মেয়েটা যখন রাত্রে শুচ্ছে, ওর বডি পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, মানে মাকে ডাকার মতো ক্ষমতা থাকছে না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। মানে মেয়েটার সঙ্গে কিছু সেক্সুয়াল অ্যাসল্ট হচ্ছে, পরিষ্কার কথা বলতে। তো এই ঘটনাটাই পুরোটা শুনলাম। শোনার পর আমি বললাম যে আমাকে একটু সময় দিন, আমি একটু কথা বলে নিই ওনার সাথে, যে আমার দাদা ভাই যিনি আছেন ওনার সঙ্গে একটু কথা বলে নিই। তো আমি ছাদে গেছি কথা বলতে। একটা অদ্ভুত ব্যাপার, আমি ছাদে কথা বলতে গেছি, দেখছি ভদ্র মহিলা আর ওনার মেয়ে সিঁড়ির নিচ থেকে আমাকে দেখছে। আমার খুব অড লেগেছিল বিষয়টা। আমি গেলাম, গিয়ে ওনাদেরকে বললাম যে আপনারা নিচে গিয়ে বসুন, আমি আপনাদের জন্যই কথা বলছি, আমি কোথাও চলে যাব না, আপনি একটু বসুন। তো ভদ্রমহিলা আমাকে বলছে কি, আপনি কিন্তু যাবেন না, আজকে একটু থেকে যান আমাদের সাথে, আমরা খুব ভয়ের মধ্যে এখানে রয়েছি, ঠিক আছে, কেউ আমাদেরকে হেল্প করছে না, আর আপনি নিচে গিয়ে বসুন, আপনার সলিউশনের জন্যই আমি কথা বলছি, আমাকে একটু সময় দিন। তো ওনারা নিচে গেল। আমি আমার দাদা ভাইকে ফোন করলাম, ফোন করে বললাম যে এই ঘটনাগুলো হচ্ছে। তো উনি ফার্স্ট আমাকে বলছে তুই কোথায় গেছিস সেটা আগে বল। আর আমি নিউটনের একটা বাড়িতে এসেছি। বলি তুই কাকে জিজ্ঞেস করে গেছিস, তুই যাওয়ার আগে একবার আমাকে জিজ্ঞেস করেছিস? বলি তুই এখনই নিচে যা, নিচে গিয়ে লাউড স্পিকার দে, আমি ওনাদের মুখ থেকে একটু শুনবো, আর তুই এখনই বাড়িটা থেকে বেরো। আমি নিচে গিয়ে লাউড স্পিকার দিলাম, ভদ্রমহিলা ওনাকে ঘটনাগুলো পুরো বললো। তারপর উনি যেটা বললো ভদ্রমহিলাকে, বলছে আমি এবার যেগুলো বলছি সেগুলো ভালো করে শুনুন আর বলুন যে এরকম হচ্ছে কিনা। বলছে আপনারা বাড়ির মধ্যে একটা কালো ছায়া দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ পাচ্ছি। আপনাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ টিকছে না? বলছে একদম ঠিক কথা। বলছে এই আলো আধারিতে স্থূলকায় খর্বাকৃতির লেজযুক্ত কি কাউকে দেখতে পাচ্ছেন আপনারা? আমি আবার বলছি তোমাকে, যে স্থূলকায় খর্বাকৃতির লেজযুক্ত, আচ্ছা, এরকম কি কোনো শ্যাডো ফিগার দেখতে পাচ্ছেন? তখন মেয়েটা আইডেন্টিফাই করছে যে হ্যাঁ আমি এরকমই একটা ফিগার বাথরুমের মধ্যে দেখেছিলাম। বলছে ফোনটা সূর্যকে দিন, লাউড স্পিকার অন করা কিন্তু, ফোনটা উনি দিয়েছে। বলছে তুই তুমি করে বলতো, ওখানে তুই হয়ে গেছে। বলছে তুই এক্ষুনি বাড়ি থেকে বেরোবি, কোনো কথা বলবি না, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরোবি, ওই বাড়িতে যা যা সমস্যা যা কিছু আছে আমি দেখে নেবো, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরোবি। আমি তো পুরোপুরি অবাক যে উনি কোনোদিনও এরকম মিসবিহেভ করেনি, তুই তো করি করছে আমার সাথে। বলছি এক্ষুনি বাড়ি থেকে বেরোবি। আমি ওনাদেরকে বুঝিয়ে দিলাম যে ইনি যা করার করবেন, আমি কথা বলে নিচ্ছি, হয়তো কোনো কারণে রেগে রয়েছে, উনি কিন্তু লাইনে রয়েছে। আমি ফোনটা লাইনে নিয়ে বেরিয়েছি, বলছি তুই ট্যাক্সি ধরে ওখান থেকে এক্ষুনি বেরো, সূর্য না ডোবার আগে তুই ওখান থেকে বেরো, কোনো কথা আমার সঙ্গে বলবি না, ট্যাক্সি ধর, যদি কোনো অফিসে কাজ না থাকে তুই চেম্বারে আয় এক্ষুনি, তোর সাথে আমার কথা রয়েছে আজকে। তুই কি ইয়ার্কি পেয়ে গেছিস, তুই কি শুরু করেছিস সেগুলো, মানে যা তা করে আমাকে বলছে ওইখানে। আমি ট্যাক্সি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এরকম কেন করছেন, একটা বাড়িতে একটা মা মেয়ে, তাদের সাপোর্টে কেউ নেই, তাদেরকে আমি হেল্প করতে গেছি, আর আপনি তার পরিপ্রেক্ষিতে আমাকে এইভাবে বলছেন? বলছে তুই জানিস ওই বাড়িতে কিসের বাস রয়েছে? না। বলছে ওই বাড়িতে কালপুরুষের বাসা রয়েছে, আর যে বাড়িতে কালপুরুষ একবার বাস করতে আরম্ভ করে না, সেই বাড়ির মানে এরিয়াতে প্রচুর এন্টিটি, প্রচুর নেগেটিভ এনার্জি থাকতে আরম্ভ করে। আমি তো শুনে পুরো অবাক। বলছে তুই বুঝতে পারছিস না যে কেন ওই বাড়িতে পুরুষ মানুষ একটাও টিকছে না? আমি তো তাহলে সমাধান কি আছে? বলছে সমাধান হচ্ছে একটাই, এটাকে এলিমিনেট করার জন্য কালপুরুষ নিধন যোগ্য করতে হবে, কালপুরুষ নিধন যোগ্য করতে হবে। আর এই কালপুরুষ নিধন যোগ্য সবাই করতে পারে না, ওনার কিছু চেনা পরিচিত রয়েছে যারা মহাকাল ভৈরবের সাধনা করেন, তারাই করতে পারে। তুমি আমাকে এই ব্যাপারটা একটু ডিটেলসে বললো তখন, যে মহাদেব শিব যখন ক্রিমিশন গ্রাউন্ডে এন্টার করে তখন উনি ভৈরবে পরিণত হয়, হি ইজ বিকাম ভৈরব। ভৈরবেরই প্রাইমারি ভার্সন হচ্ছে কাল ভৈরব, আর কাল ভৈরবের হচ্ছে এক্সটেনশন ভার্সন যেটা আছে সেটা হচ্ছে মহাকাল ভৈরব। বুঝতে পারছো? এই মহাকাল ভৈরবের যারা সাধনা করে তাদের মাধ্যমেই হবে, আর এটা চৈত্র অমাবস্যার দিনকেই হবে। আমরা যে আজকে কথা বলছি এটা কিন্তু আজকে রাত্রিবেলাতেই হবে। বুঝতে পারছো? ওকে। ওনারা অলরেডি ওনার বাড়িতে চলে এসছে, যাদেরকে ডাকার ছিল তারা অলরেডি চলে এসছে। আমি নাম্বার দিয়ে দিয়েছিলাম ভদ্র মহিলার, যে দাদা আছে, ওনারা কমিউনিকেশন করেছে, আজকে রাত্রিবেলাই হবে। আমরা এই যে এখন কথা বলছি, কালকে হয়তো এতক্ষণ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কারণ স্পিরিচুয়াল এলিভেশনের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এই চৈত্রী অমাবস্যা। তার মধ্যে আজকে সূর্যগ্রহণ রয়েছে, কিছু তিথি রয়েছে, আজকে ওই বাড়িতে কিন্তু কালপুরুষ নিধনযোগ্য হবে। আমি চেষ্টা করছি যে যদি যখন যজ্ঞ হয়ে গেলে
কিছু যদি ফটোগ্রাফ তোমায় পাঠানো যায়। ইভেন আজকের দিনটা এমনিতেও খুব ক্রুশিয়াল, কারণ আজকে শনির গোচর হচ্ছে 2.5 বছর পরে, ঠিক আছে, একদম একদম। মীন রাশিতে অবস্থান করছে। আর আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি প্রবলেম্যাটিক, যার কারণে অনেকে আমাকে যোগাযোগ করছে, আচ্ছা হচ্ছে আজকের দিনের পর পিশাচ যোগ স্টার্ট হচ্ছে, আচ্ছা আচ্ছা যেটা তোমার মোটামুটি মে মাসের 18 তারিখ অব্দি চলবে। আচ্ছা দিক থেকে মে মাসের একটু বেটারমেন্টের জায়গা লোকজন দেখতে পারে। এবার যেহেতু আমি আচ্ছা। এই ধরো অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসপত্র বা ইত্যান্ত্রা নিয়ে অনেক বছর ধরে পড়াশোনা করছি, এইগুলো খুব কানেক্ট করে আমার সাথে। মানে আগে তো আচ্ছা। তোমার সাথে আমি রেকর্ডিংটা করছি, ইভেন অনেকে আমার কাছে স্পিরিচুয়াল হেল্পের জন্য আসছে, ঠিক আছে। আমি যেটা দেখতে পাচ্ছি এই সময় না, এই প্যারানর্মাল কেস বলো বা যাই বলো, সেইগুলোর মানে বিশাল এলিভেশন হয়েছে, ঠিক আছে। আর আজকের দিনটা তার মানে খুবই স্পেশাল একটা দিন বলতে পারা যায়। হ্যাঁ, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই যে এর পরবর্তী যে সময়টা, ঠিক আছে, হুম। যেমন ধরো মকর, মীন, মেষ, এই 3টে রাশিতে সাড়ে মানে মেষে সাড়ে আজ থেকে স্টার্ট হলো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সময়টা না খুব ক্রিটিক্যাল সময়। তারপরে মঙ্গলের বছর, তুমি দেখতেই পাবে যে এই বছরের ইনিশিয়াল 3 মাসেই অনেক ধরনের প্রবলেমেটিক জিনিসপত্র হয়েছে। ইভেন তুমি দেখো কুম্ভতেও কিন্তু খুব মানে মানে মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি যেখানে কুম্ভতে ছিলাম তার থেকে হয়তো 200 মিটার আগেই ওই খুনোখুনির যে পোর্শনটা যেটা হওয়ার সেটা হয়েছিল, ঠিক আছে, স্ট্যাম্পিড হয়েছিল মানুষ। নিউ দিল্লিতে। এবার এই যে টোটাল জিনিসপত্রটা না প্রবলেমেটিক ফেস চলছে। আর তোমার কাছে এই মার্চ মাসে এই কেসটা তোমাকে কোনোভাবে তো যোগাযোগ করেছিল, ঠিক আছে। এরকম কেস প্রচুর আসছে এখন, মানে ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়া অনেক বেশি বেড়ে গেছে, ঠিক আছে। মানে লিটারালি তোমার সাথে আমার আগে একদিন রেকর্ডিং হওয়ার কথা ছিল। একদম একদম। অনেকবার বাধা পড়লো কিন্তু এবারে। এক্স্যাক্টলি, মানে আমি তোমাকে বলছিলাম না যে 2টো কেস হ্যান্ডেল করছি আমি নিজে। কেসটাকে যেগুলো কারোর মাধ্যমে সলিউশন হয় না, ঠিক আছে, বা করে উঠতে পারে না, একদম এক্সট্রিম জায়গায় গেলে মানুষজন আমার কাছে আসে। সেই সময়ে আমি যেহেতু ওদের কেসটা হ্যান্ডেল করছিলাম, তোমার সাথেও আমি ঘটনাটা তখন রেকর্ড করতে পারিনি। তুমি রাত আই থিঙ্ক 2টো বা 3টে বেজে গেছিল আমাদের সাথে। একদমই তাই একদমই তাই। যাই হোক, তো এই সময়টা মানুষজনের খুব সাবধানে থাকার প্রয়োজন, কারণ এই পিশাচ যোগ। আর তার মধ্যে তুমি বললে যে কালপুরুষের যে ব্যাপারটা, যে নিধনযোগ্য যেটা হবে আজকে। এবার এখানে সব থেকে প্রবলেমেটিক একটা, আমি আমার কেরিয়ারে একটা জিনিস সব থেকে বেশি দেখেছি, বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন অপদেবতা সবকিছু হয়তো ক্লিয়ার আউট করে দেওয়া যায়। আমি অনেক কেসে মানে ছিলাম যে মানে আমি চোখের সামনে জিনিসপত্রগুলো হতে দেখেছি। নিজের এক্সপিরিয়েন্স গুলো এখন অব্দি কিউরিওফাইডে কখনো শেয়ার করিনি, করবো হয়তো ইন ফিউচার। বাট এই যে একদম এই যে কালপুরুষ জিনিসটা না, এই জিনিসটাকে সহজে নিধন করা খুব ডিফিকাল্ট। সেটাই 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 সেটা আমিও বলছিল। তার উপরে মানে লাইফ রিস্কও চলে আসতে পারে। আচ্ছা, আশা করছি যে কাজটা তুমি করছো, ঠিক আছে, সেই কাজটা মানে অ্যাটলিস্ট যাতে সলিউশনটা হয়ে যায়। না তুমি ভাবো এই জিনিসটা কতটা ভয়ানক জিনিস। উনি আমাকে বলছে যে তোর কপাল ভালো যে তুই সূর্য ডোবার আগে আমাকে ফোন করেছিস। একদম, যদি একবার সূর্যাস্ত হয়ে যেত তুই বাড়ি থেকে বেরোতে পারতিস না, কোনো না কোনো বাহাতে তোকে ওই বাড়িতে থাকতেই হতো। আর তারপর তোর সঙ্গে কি হতো তুই নিজেও জানিস না। মানে জিনিসটা যে কতটা মারাত্মক লেভেলে যেত। আমি তো গেছিলাম, দেখো একজন মানে একটা বাড়িতে 2টো মহিলা মানে একটা হেল্পলেস অবস্থায় রয়েছে, আমাকে ডেকেছে, আমার মন ডেকেছে, আমি চলে গেছি। আমি তো 7-5 তো বিচার করিনি, কিন্তু আজকে যদি বাই চান্স ওনাকে ফোন না করে একটু ওনারা বলছিল বসার জন্য, আমি যদি থেকে যেতাম আর বাই চান্স ধরো বেরোতে পারলাম না, তাহলে তো হয়তো এটাও হতে পারতো যে আমার প্রাণ সংশয় ঘটতে পারতো না বাড়িটাতে। ডেফিনেটলি কিছু কিছু জিনিস মানে যতক্ষণ আমরা ফেস করছি ততক্ষণ যে তার ইন্টেন্সিটি কতটা হাই সেটা কিন্তু বোঝা যায় না। একদমই তাই। মানে আগে আমি ঘটনা যখন শেয়ার করতাম কিউরিওফাইটে, ঠিক আছে, তার আগে থেকে তো এইসব জিনিসপত্র নিয়ে পড়াশোনা, প্র্যাকটিস, রিচুয়াল প্র্যাকটিস করে অনেক কিছু ছিল, ঠিক আছে। ওকে, বাট আমি নিজে যখন কেসগুলো ডিল করি, মানে গত 1-2 বছর ধরে, আচ্ছা, ধরো স্পিরিচুয়াল হেল্পের জন্য অনেকে যোগাযোগ করে আমার সাথে, ঠিক আছে, যে কেসগুলো খুব ক্রিটিক্যাল, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হয়তো হ্যান্ডেল মানে যেগুলো সহজে সলিউশন হচ্ছে না অ্যাকচুয়ালি। ডেফিনেটলি আমার মনে হয় যে এই যে আমরা মানুষকে যে সাহায্য করছি, ঠিক আছে, এটার থেকে তো একটা গুড কর্মা তৈরি হয়, ঠিক আছে, একটা ভালো কর্ম তৈরি হয়। সেই জিনিসটা অনেক ক্ষেত্রে মানে 2 বোনের ঘটনা ছিল আমাদের চ্যানেলে, ঠিক আছে। আমি একটা পার্টিকুলার সময় ওই
ঘটনাটা শুনতে শুনতে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হেডফোনে। এই জিনিসটা একদমই করা উচিত না, বাট স্টিল মানে হেডফোন কানে থাকা অবস্থায় গাড়ি চালানোটা উচিত না, ঠিক আছে, বাট স্টিল কিছু একটা কারণে আমি জানি না, আমার নিজের এনার্জিটা ব্লক মনে হচ্ছিল। বাইকটা সামনে যাচ্ছে, সাইড দিয়ে সাট করে একটা ট্রাক চলে এলো, মানে মরতে মরতে বেঁচেছি। বাট এইগুলো না গুরু কৃপা বা গুরু বলের জন্য হয়, যেগুলো আমরা এই গুড কর্মা থেকে আর্ন করি, বা গুরু বৃহস্পতি এইগুলো প্রদান করে। এই যে জিনিসপত্রটা, এই কেসগুলো মানে যতক্ষণ আর মানে সবসময় দেখো সূর্য, মানে ধরো এখানে আমাদের প্যারানর্মাল কেস, এছাড়াও তো মানুষের লাইফ অনেক প্রবলেমস রয়েছে। একদমই তাই। সেই প্রবলেমস গুলো আমি যখন ডিল করি না, তখন আমার মনে হয় যে ভাই প্যারানর্মাল প্রবলেমস এর থেকে তো কোনো অংশে কম নয় এগুলো, ঠিক আছে। ঠিক বলেছো একদম। বছরটা, ঠিক আছে, সত্যি মানে এই বছরটা যেভাবে শুরু হয়েছে, আগামী দিনে যে কি হবে। এক্স্যাক্টলি। আর প্যারানর্মাল কেস বা ব্ল্যাক ম্যাজিকের কেস এত বেশি আসছে, এই জিনিসটা আমার খুব চিন্তার কারণ, যাতে মানুষ অ্যাটলিস্ট ঠিকঠাক ভাবে এই বছরটা সার্ভাইভ করতে পারে। মঙ্গলের বছরটা না বেশি প্রবলেমেটিক যাচ্ছে অনেকের। এটা কেন হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সবচেয়ে বেশি অশান্তি, মারা যাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, এগুলো কিন্তু এই বছরের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ঠিক কথা, মানে আমার তো বেশ কিছু লয়ার ফ্রেন্ডস আছে, ঠিক আছে, তারা বলছে ভাই বিশ্বাস করতে পারবি না কত ডিভোর্সের কেস আসছে এখন, কত ভালো ভালো সম্পর্ক ভেঙে যাচ্ছে পুরোপুরি। চলো কথা হচ্ছে তাহলে, টেক কেয়ার, একদম, বাই। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে বা আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন ইমেল করে curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, যে নাম্বারটি হচ্ছে 6290675195। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা আইডি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আরও একটা জিনিস আপনাদেরকে জানাই, বিশ্বজিতের যে কেসটি রয়েছে, যেটা আপনারা শুনেছেন জলপাইগুড়ির কেসটা, সেটা কিন্তু আমি নিজে হ্যান্ডেল করছি এখন। আশা করছি খুব তাড়াতাড়ি কোনো বেটার রেজাল্ট আমরা প্রোভাইড করতে পারবো। এবং আপনারা আজকের এই এপিসোড কখন শুনলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar। এবার ভয় পাবে